ওদের মধ্যে সামহাও একটা জিনিস খুব সূক্ষ্মভাবে ঢুকে যাচ্ছে, বইটা না পড়তে পারলে ওরা জীবনে কিছু করতে পারবে না, অ্যান্ড দিস ইজ বিং ইনজেক্টেড বাই আ টিচার। আমরা আজীবন যেসব মনীষীদের বই মানে জীবনী পড়ে আসছি, যাদেরকে আমরা আইডল মনে করছি, তারা কেউ আসলে গদবাধা শিক্ষার ব্যবস্থার মধ্যেই ছিল। আমাদের খালিদ ফারহান ভাই মার্ক করা একটা কথা হচ্ছে যে বিবিএ ইজ স্ক্যাম। তো বিবিএ পড়ে অনেক কিছু শেখে নাই। তুমি যেই স্বপ্ন তুমি নিজে সাজাবা, সেটা যদি সাকসেস না হয়, তুমি দুনিয়া থেকে আউট। কোনো ছেলেকে আমি একসাথে দেখি না যে বাচ্চা কোলে নিয়ে একটা বাবা এসে পরীক্ষা দিচ্ছে, ও তো মায়ের বাসায় রেখে দেয়, চলে যায় মায়ের কাছে রেখে দেয়। কিন্তু মাদেরকে আমি দেখছি যে বাচ্চা কোলে নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে, চাকরি তো করতেছে। যে বাচ্চাটা ফ্রিল্যান্সিং করে, সেই মাসে 3 দিন কাজ করে 50,000 টাকা কামাতে পারে, বাকি 27 দিন সে ঘুরতেই পারে, সেটা তার নিজের চয়েস। কেউ সরকারি চাকরি করে খুশি থাকতে পারে, সেটা নিজের চয়েস। আমাদের জাস্ট রিকোয়েস্ট থাকবে যে এই শিক্ষা ব্যবস্থায় যে পেশায় করুক, যে পেশায় সুখে থাক, তাকে সম্মান দিবেন আপনি। বাংলাদেশে আমি অনেক মানুষকেই দেখছি যে বিদ্যা বা জ্ঞান তাদের পিঠে বোঝা হয়ে চেপে বসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকের এপিসোডে আমাদের একটা স্পেশাল বই নিয়ে আলোচনা করব, যেটা বর্তমান সময়ে খুবই বেশি রিলেট করে এমন একটা বই। এবং আমাদের সাথে আছে ভাবনা মুখার্জি আপু। কেমন আছেন? হ্যালো, ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো আপু, আলহামদুলিল্লাহ। আমাকে একটু বলেন, এই যে আমাদের যে সময়গুলো আমরা পার করে আসলাম, ধরো লাস্ট 1 মাস, খুবই কঠিন সময় আমাদের জেনারেশন বলো, আমাদের দেশ বলো, সবার জন্যই। মেন্টাল হেলথের কি অবস্থা আপনার আশেপাশে সবকিছু? মেন্টাল হেলথের কথা যদি বলি, টু বি অনেস্ট, এখনো অনেক বেশি ডিস্টার্ব, কারণ এখনো আসলে অনেক কিছু চলতেছে। এবং শুধু যে আমি বলবো যে শুধু আমাদের দেশের কথা আমি বলবো তা না, দেশ বলি, পার্শ্ববর্তী দেশ বলি, ওভারঅল পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছু চলতেছে। হ্যাঁ, অনেকগুলো ইভেন্ট, খুব অনেকগুলো জিনিস যখন প্যারালালি চলতে থাকে, তখন আসলে দেখা যায় যে সুদূর সুদূর দেশে, অন্য মহাদেশে অনেক কিছু হইতেছে যাকে চিনি না জানি না, তাদের জন্য কষ্ট লাগতেছে। আবার নিজের ফ্যামিলি বা নিজের সেফটির কথা চিন্তা করেও প্যানিক লাগতেছে। সব মিলে আসলে বেশ ডিস্টার্ব। কিন্তু স্টিল আমাদেরকে রেগুলার লাইফে ফিরতে হবে, রেগুলার লাইফে ফিরতে হয়, সময়ের প্রয়োজনে বলি বা সব কিছুর প্রয়োজনে বলি। সো ওই জায়গা থেকে ট্রাইং টু গেট ব্যাক ইন নর্মাল লাইফ, বাট স্টিল অবস্থা বেশ একটু খারাপ। এবং যেহেতু এই প্যানিকের সিচুয়েশনটায় তোমার হাতের অবস্থা একটু খারাপ, তো তোমারও কি অবস্থা একটু যদি বলো। আলহামদুলিল্লাহ, অল গুড। আমার মনে হয় একটু সময় নিবে, কয়েকদিন, তারপরও ঠিক হয়ে যাবে। বাট আমি লাস্ট কালকেও ইনস্টাগ্রামে এটা নিয়ে একটু কথা বলছিলাম যে এই যে প্রত্যেক দিন নতুন করে একটা গুজব আসে, নতুন করে একটা করে বা ইভেন্ট আসে, যেটা নিয়ে পুরা জেনারেশন লাফাই পড়ে, আবার পরের দিন ভ্যানিস। আমাদের যে ইনার বিউটি, আমাদের হেলথ অ্যান্ড হার্টের যে ইনার বিউটি বা ক্রিয়েটিভিটি, যদি আমি বলি আরও সহজ ভাষায়, এই জিনিসটা না খুব বেশি ক্ষতিকর হচ্ছে, খুব বেশি ইফেক্টেড হচ্ছে, একদম ধ্বংস করে দিচ্ছে। এই যে মানুষের বিভিন্ন প্যান্ডেমিকের ব্যাপার স্যাপার, রাত ঝোর না জাগা, অন্য ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে থাকা, সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ একটা টপিক নিয়ে লাফালাফি করা, এই যে ব্যাপারগুলো আমাদের ইনার বিউটিকে এমনভাবে ধ্বংস করছে, যেটা আসলে পরে গেট ব্যাক করাটা প্রচুর টাফ হয়ে যাবে ব্যাপারগুলো থেকে। আমার এটা ফিল হয়েছে প্রচুর পরিমাণে। ব্যাপারটা আসলে কি, এমনিতেই ধরো আমি আমাদের জেনারেশন জির কথা বলি বা জেন আলফা, জেন এক্স, মিলেনিয়াল বুমার, আমি যাদের কথাই বলি, ওভারঅল এমনিতেই না ছোটবেলা থেকেই আমরা যারা নর্মাল মিডিল রেঞ্জের মানুষজন আর কি, তারা এমনিতে একটা স্ট্রেসের মধ্য দিয়ে গেছি বা থাকি। সেইখানে যখন আমাদের নর্মাল লাইফের নানান রকম স্ট্রাগলের মধ্যে একটা ন্যাশন ওয়াইড ক্রাইসিসের একটা জিনিস এসে আমাদের মাথায় পড়ে, তখন না হঠাৎ করে আমাদের অনেক কিছু যেমন ক্লিয়ারও হয়ে যায়, অনেক কিছু আরও বেশি কনফিউজিং হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাবো অ্যান্ড এভরিথিং। সো ওই সব কিছু মিলায়ে, যাকে চিনি না জানি না তার জন্য একটা প্যানিক, নিজের ফ্যামিলি ফ্রেন্ডসের জন্য প্যানিক, নিজের সেফটির জন্য প্যানিক। রাস্তাঘাটে যখন ছেলেমেয়েরা ছিল, তাদের, আমরা তো কেউ কাউকে চিনতাম না ওইখানে, রাইট, বাট স্টিল তাদের জন্য অ্যাংশাস হয়ে থাকা। সো অনেকে কি ওই টাইমটাকে একটু অন্যভাবে পারসিভ করছে, বাট মোস্ট অফ দ্য মানুষ এই জিনিসটা ফিল করছে যে মানুষজন রাস্তায়, দে আর ফাইটিং ফর দেয়ার রাইটস, অলসো ইন সাম এক্সটেন্ট আওয়ার রাইটস। তাদের জন্য অ্যাংশাস থাকা, প্যানিক থাকা, রাতে না ঘুমানো, এবং এক একদিন এক একটা নিউজ আসতেছে, সবাই একদম এক্সট্রিম লেভেলে সবাই গিয়ে ঝাঁপায় বসছে সব কিছুর উপরে, যে আজকে রাতে এটা হয়েছে, এবং দেখা গেছে এটা 3টা-4টা পর্যন্ত, ইভেন ভোর হয়ে গেছে। আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় ওই জিনিস নিয়ে কথা চলতেছে, ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছে, মানুষজন দেখতেছে। হঠাৎ করে না, ওই যে একটা কথা আছে, ইউ ক্যান নট চেঞ্জ এভরিথিং ওভারনাইট, বাট ওয়ান নাইট ক্যান চেঞ্জ এভরিথিং। সো ওইরকম খুব হঠাৎ করে আমাদের সবার সব কিছুর মধ্যে একটা বড় ধাক্কা লাগছে।
ওইখান থেকে হ্যাঁ, উঠে আসাটা উইল বি আই থিঙ্ক ইট উইল বি ভেরি টাফ। কারণ আমরা এখন এই যে যাই করতেছি না কেন, ব্যাক ইন দ্য মাইন্ড কিন্তু আমাদের মাথায় ওই জিনিসগুলাই মানে কি বলবো, জাস্ট প্লে হয়ে যেতেছে যে এটা হয়েছিল, এটা হয়েছিল না, এভরিথিং। ইটস বিন 1 month, 1 মাস হয়ে গেছে। সো মনে হচ্ছে কালকে হয়েছে, 1 মাস হয়ে গেছে, ওই জিনিসটা চলতে থাকবে আর কি। আমরা হচ্ছে আমরা তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো খুব স্পেশাল একটা বই, বাট আমরা পডকাস্ট শুরুর আগে জাস্ট আমাদের অডিয়েন্সদেরকে 2টা রিকোয়েস্ট করবো। আমরা তো আমরা আসলে পুরো জেনারেশন না, আমরা পুরো দেশ মিলাই হচ্ছে আন্দোলনটা করেছি। আমরা যারা মাঠে ছিলাম, যারা মাঠের বাইরে ছিল, ভালোবাসা সব কিছু। আমি জাস্ট 2টা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। একটা হচ্ছে ডেটা শেয়ার করার আগে বা ডেটাকে বিশ্বাস করার আগে একটু রিচেক করে নেওয়া, এটা গুজব কিনা। ভেরিফাই করা ইজ প্রিটি মাচ ইজিয়ার। সো উই ক্যান আস্ক যে একটা জিনিস হয়েছে, আমি হচ্ছে কি অ্যাড অন করে তোমার সাথে, যে কিছু একটা হয়েছে, ওকে ইউ ক্যান আস্ক যে আচ্ছা এই ঘটনাটার ক্ষেত্রে আসলে কি হচ্ছে, আপনারা প্লিজ কেউ একটু জানান, কেউ ভেরিফাই করেন। এবং এখন আমাদের মোস্ট অফ দ্য মানুষেরই লিস্টে প্রচুর ধরনের মানুষ। সো ইফ ইউ জাস্ট ট্যাগ @followers বা ট্যাগ @highlight দিয়ে যে লিস্টে কোনো সাংবাদিক থাকলে বা কোনো নিউজ চেকার থাকলে, ফ্যাক্ট চেকার থাকলে আপনারা একটু চেক করে দেন, তাহলে কিন্তু জিনিসটা কমানো যায়। বাট মোস্টলি পিপল যেটা করতেছে, এটা জিনিস শেয়ার দিচ্ছে, একটা উস্কানিমূলক কথাবার্তা লিখতেছে। এই জিনিসটা অ্যাড করবো তোমার এই পয়েন্টের সাথে, যে এই জিনিসটা যেন আমরা না করি। আমরা কোনো ইন্ধনমূলক কথা আমরা জানতে চাই, কোনো জিনিস জানতে চাই, দ্যাটস এ থিং। অপিনিয়ন দেই, দ্যাটস এ থিং। বাট জিনিসটা শিওর কিনা জানি না, ট্রু কিনা জানি না, বাট একটা ইন্ধন দিচ্ছি, এই জিনিসটা আমরা না করি। ইটস এ ভেরি ব্যাড থিং। এক্স্যাক্টলি। এইটা যেমন হচ্ছে কোনো টেমপ্লেট, যেমন প্রথম আলো টেমপ্লেট, কালবেলা টেমপ্লেট, এই ব্যাপারগুলো শেয়ার করার আগে জাস্ট ওদের ভেরিফাইড পেজে গিয়ে একটু দেখে নেওয়া উচিত এটা রাইট কিনা। হ্যাঁ, আজকালকার দিনে এডিট করা ইজ নো বিগ ডিল। ওই খুবই সহজ, এভরিথিং সবই। এবং ওরা যেহেতু টেমপ্লেট মানে মেইনটেইন করে, সো এই টেমপ্লেট বানানো হচ্ছে যে পাওয়ার পয়েন্ট না বা ক্যানভা, এগুলো দিয়ে 1 মিনিট এটা বানায় ফেলা যায়। সো অফকোর্স সবার আগে আমি যদি বলি, আমি লাস্ট এই 1 মাসে আমি বুঝতে পারছি যে নিউজ চ্যানেলগুলো কিন্তু প্রথম আলো, যমুনা, ডেইলি স্টার, ওরা কিন্তু স্টোরিতে সব কিছু শেয়ার করে, ইনস্ট্যান্ট সব কিছু শেয়ার করে, এবং সব কিছু ওদের পেজে আপ টু ডেট থাকে। আমার ওয়েবসাইটে গিয়ে বা গুগলে চেক দেওয়ার দরকার নেই, ফেসবুকেই আছে, ফেসবুকে গিয়ে চেক করলেই হয়। সো হ্যাঁ, এইটা সেকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের জেনজি বলেন বা আমাদের আলফা, এদেরকে বেশি করে বলবো, কারণ আমাদের আমাদের আগের জেনারেশন ওরা মোটামুটি রেগুলার লাইফে অনেকে ফেরত গেছে এই সেই। বাট আমি 2টা জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে প্লিজ টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ ইউর ইনার বিউটি অ্যাবাউট ইউর হার্ট অ্যান্ড হেলথ। এটা খুবই জরুরি আমাদের ক্রিয়েটিভ জেনারেশনের জন্য। এনিওয়ে, আমরা বইয়ে আসি। আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে 3 ভুবনের শিক্ষা। অ্যান্ড এটা হচ্ছে জাপান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটার উপর নিয়ে লেখা একটা গবেষণাধর্মী একটা বই। এই বই নিয়ে হচ্ছে ভাবনা আপু, তুমি কিছু বলো। ওকে, তো এই বই যখন আমি প্রথম দেখছি আর কি, মাঝে যে 3 ভুবনের শিক্ষা, ওকে মেবি 3টা ওয়ার্ল্ড থেকে 3 জনের 3 রকম এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং, আমি ভিতরটা করিনি। ভেতরে যখন আমি ফুলফিল পড়লাম, যে আমি যদি আমার এটা দেখায় আর কি, প্রচুর নোট নিচ্ছি, কারণ এত কিছু আছে বলার জন্য আর কি। তো যেই আমি 3টা দেশ নিয়ে যে কথা বলা হয়েছে, 3 ভুবনের শিক্ষা মানে 3টা টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ডের শিক্ষা ব্যবস্থার কম্পারিজন আমি বলবো না, কারণ কেউ কম্পেয়ার করেনি বইটার মধ্যে, যে পড়বে সেই কম্পেয়ার করতে পারবে। এক্স্যাক্টলি, সো 3টা বাঙালি পেরেন্টস, একজন জাপানে মানে সেম কন্টিনেন্টের মধ্যেই অন্য আরেকটা দেশের শিক্ষা ব্যবস্থা, আরেকজন নেদারল্যান্ডে, টোটালি একদম অন্য একটা কন্টিনেন্টের শিক্ষা ব্যবস্থা, একজন নিজের দেশেরই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলছে। ওনারা নিজেরা কিন্তু 3টা প্যারেন্টস হচ্ছে গিয়ে বাংলাদেশে পড়াশোনা করছে। সো তারা তাদের বাংলাদেশি ওয়েতে পড়াশোনা করা চোখ দিয়ে যখন এই 3টা জিনিসই আবার নিজেদের বাচ্চার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হতে দেখছে, ওই জার্নি থ্রুতে গেছে, তখন তারা ওইটা নিয়ে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। সো জিনিসটা খুব ইজি মনে হয় যে 3জন 3 জায়গায় ছিল, 3জন 3জনের মধ্যে জাস্ট লিখছে অ্যান্ড এভরিথিং, বাট স্টিল বইটা পড়লে বোঝা যায় আর কি। যারা আপনারা বইটা পড়বেন বুঝতে পারবেন যে জিনিসটা খুবই, স্টোরি টেলিংটা খুবই সুন্দর, গল্পের মতো করেই, ওই যে কি বলবো এটাকে, রোজনামচা মতো করে খুব সুন্দরভাবে হচ্ছে একটা জার্নি ওরা লিখছে আর কি। সো অন্যান্য দেশের সাথে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কম্পারিজন, এবং কেন ওরা নেশন ওয়াইজ বা কোর মেন্টালিটি ওয়াইজ ওরা কেন আমাদের থেকে এতখানি ডিফারেন্ট, এবং ওইটাতে এডুকেশন সিস্টেমের ইম্প্যাক্টটা কি,
ওদের এডুকেশন সিস্টেম ইম্প্যাক্টটা কি, ওইটা হচ্ছে খুব সুন্দর করে বইটা পড়লে হচ্ছে গিয়ে বোঝা যায়। তো এই বইটা আমি একদম খুব ছোট্ট করে একটা ওয়ান লাইনের যদি একটা জিনিস বলি আর কি, যে যারা বইটা পড়বে তারা যদি এই বইটার ভিতরে অন্য দুইটা দেশের যে কোড শিক্ষা করার জিনিসপত্র আছে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে, প্রাতিষ্ঠানিক লেভেলে আমি ধরলাম যে সম্ভব না বাংলাদেশে, নিজেদের মতো করে চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতো নিজেরাও যদি নিজেদের ভাই বোন বা বাচ্চা কাচ্চাকে শেখানো শুরু করে, তাও আই গেস অনেক কিছু চেঞ্জ হতে পারে যদি এক্স্যাক্টলি মানে মানুষ যদি এটা করে। হ্যাঁ মানে এইখানে হচ্ছে প্রথমে তো হচ্ছে তোমার জাপান, তারপর হচ্ছে নেদারল্যান্ড, তারপর হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দেখা। প্রথম দুইটা ইয়েটা যখন আমি পড়তেছিলাম, মানে আমরা হচ্ছে বাসায় যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে ড্রিম মানে কল্পনা করি যে এত সুন্দর শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত, এগুলো স্কুল থেকে শেখা উচিত, ওগুলো সবগুলো দেখি ইমপ্লিমেন্ট হয়ে আছে। জাপানে আছে, নেদারল্যান্ডসে আছে। এবং সবচেয়ে জরুরি যেইটা সেটা হচ্ছে একটা পরিবার থেকে যখন একটা বাচ্চা হচ্ছে ইয়াতে যায়, তোমার স্কুলে যায়, একটা কথা বলা হয় কি পরিবার হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। সো ওই স্কুলগুলো কিন্তু জাপান এবং নেদারল্যান্ডসে দুইটাই আমরা দেখছি যে স্কুলগুলো কিন্তু বাসার পরিবেশের প্রতিও কেয়ার রাখছে, যে আপনার ফ্যামিলির বাচ্চা শুধু আমাদের এখানে পড়বে বা বিশাল কিছু হয়ে যাবে না, সাথে সাথে আপনাকেও এর মধ্যে অবদান রাখতে হবে, আপনার বাসার পরিবেশকেও ঠিক করতে হবে তার জন্য। দেন আপনার সন্তান হচ্ছে আপনি যেই কোয়ালিটি এডুকেশনটা চান সেটা পাবেন। সুতরাং এই দুটো ব্যাপার আমার চমৎকার লাগছে দুইটা দেশে, যে ওরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই ছেড়ে দিয়েই দায়বদ্ধ না, ওকে সাথে বাসার রেসপন্সিবিলিটিকেও নিতে হচ্ছে, এইটা আর কি। তো ধরো প্রথমে যেমন তোমার জাপানের শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু, এবং জাপান, তুমি পারফেক্ট ডেজ মুভি দেখছো? আচ্ছা, এটা হচ্ছে মাস্ট রেকমেন্ডেড, দেখো। এটা হচ্ছে আমি সাদমান ভাইয়ের ওখান থেকে দেখছিলাম, রেকমেন্ড পাই। পারফেক্ট ডেজ মুভিটা হচ্ছে যে একজন, একটু অফ টপিকে যাচ্ছি, একজন টয়লেট ক্লিনার, উনি হচ্ছে ওনার লাইফটাকে কীভাবে এনজয় করে, প্রত্যেকটা মোমেন্ট কীভাবে মজা নেয়, প্রত্যেকটা মোমেন্ট কীভাবে সুখ খুঁজে, প্রত্যেকটা ছোটো ছোটো মোমেন্ট থেকে উনি হচ্ছে সপ্তাহে একদিন করে বইয়ের দোকানে গিয়ে একটা করে বই কিনে, উনি যেখানে সেখানে যদি গাছ দেখে উঠাই নিয়ে আসে, নিজের বাসায় হচ্ছে যে পুঁতে রাখে, একদম পিচ্ছি পিচ্ছি কিউট কিউট। হ্যাঁ না মানে ধরো ও কিন্তু এমনিও ইয়ে করে না, বড় বড় বাগানে যখন যায়, ধরো একটা উদ্যান গার্ডেনে পিচ্ছি একটা গাছ মরে পড়ে আছে বা ইয়ে হয়ে আছে, উনি করতো কি ছোট্ট একটা ঠোঙ্গা আছে না, ওই যে তোমার বাদামের ঠোঙ্গা, ওইরকম একটা ঠোঙ্গাতে গাছটাকে উঠাই নিয়ে আসতো, উঠাই নিয়ে আসা নিজের বাসায় যত্ন করে ওটাকে বড় করতো। সো ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ও দেখাইছে যে কেমনে হচ্ছে তোমার লাইফটাকে হচ্ছে ইয়া করতে হয়, ছোটো ছোটো মোমেন্টগুলো এনজয় করতে হয়। সো তারপর থেকে জাপান বলো, জাপানিয়া তো আমাদের মানে বিশাল ফ্যাসিনেশন আছে আমাদের মানুষজনের। হ্যাঁ জাপানি ফ্যাসিনেশন আছে, এবং আমি হচ্ছে গিয়ে জাপানিজ সাহিত্য খুব একটা আমি আগে পড়িনি। রিসেন্টলি আমি প্রথম জাপানের একটা উপন্যাস পড়ি, সেটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি নামিরা জেনারেল স্টোরে আপনাকে স্বাগতম বা সামথিং লাইক, বা দ্য ম্যাজিক অফ নামিরা জেনারেল স্টোর, মানে নামিরা জেনারেল স্টোর জিনিসটা ছিল। সো সিনোপসিসের মতো যদি বলি, যে একটা জেনারেল স্টোর ছিল, ওইখানে মানুষজন যে ওদের চিঠি দিয়ে আসতো, ওদের প্রবলেমের কথা লিখতো, এবং ওই স্টোর থেকে, মানে ইট ওয়াজ মোস্ট প্রবাবলি আ লকড জেনারেল স্টোর, ওই স্টোর থেকে ওদের জন্য চিঠির রিপ্লাই আসতো যে তোমরা কি করলে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। মানে একটা ওই যে কি বলেন না, মানে একটা ফ্যান্টাসি টাইপের একটা উপন্যাস ছিল। এরপরে যে কফি সিরিজ বিখ্যাত এখন চলতেছে, যে বিফোর দ্য কফি গেটস কোল্ড, বিফোর দ্য কফি গেটস কোল্ড অ্যান্ড এভরিথিং, ওইটার সিরিজটা। এরপরে কামোগাওয়া রেস্তোরাঁ আপনাকে স্বাগতম, এরকম কিছু ছোট ছোট ফিকশনের মতো যে পড়ছি। তো ওদের প্রত্যেকটা যে বই, ওদের বইয়ের মধ্যেও একটা জিনিস, মানে ওই উপন্যাসগুলোর মধ্যে একটা জিনিস, এবং এই বইটার একটা লেসনের সাথে আমি যেটা মিল পাইছি আমার কাছে মনে হয়েছে, যে প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা জিনিস খুব কমন, যখনই কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টার দেখা হচ্ছে, দে আর বিং ভেরি কি বলবো, শব্দটা খুঁজে পেতেছে, খুবই আন্তরিক হচ্ছে, খুবই আন্তরিক, বো করতেছে, অভিবাদন জানাতেছে, হ্যালো বলতেছে, তার টেক কেয়ার করতেছে, আপনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করলেন কিনা, ওইটা জিনিসটা ঠিক মতো হইলো কিনা, দে আর বিং ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি কেয়ারিং টু ইচ আদার। ওই জিনিসটা আমার কাছে বইটা পড়ার পর মনে হয়েছে, যে এইখানে যেই প্যারেন্টটা হচ্ছে কি জাপানে ছিল, উনি কিন্তু খুব স্ট্রাগল করছিল। হ্যাঁ আমরা গল্পে দেখি যে তোমার ওই যে প্রেগনেন্ট অবস্থায় উনি হচ্ছে বিদেশে যায়, পরে ওনার স্বামী হচ্ছে ভিসা পায় নাই, একা একা পুরোটা সামলাইছে। মানে আমার এটা ভাবতেই খুবই ভয় লাগছে, টু বি অনেস্ট, যে একটা প্রেগনেন্সির মিড টাইমে একটা মেয়ে একা একা একটা দেশে গেছে, ওইখানে গিয়ে একা, উইদাউট এনি ক্লোজ পার্সন, ও মাই গড, উইদাউট এনি ক্লোজ পার্সন উনি বেবি ডেলিভার করছে। প্রথম 2-2.5 বছর ওনার হাজব্যান্ড ভিসা পায় নাই, কেউ ভিসা পায় নাই, উনি একা একা চীনে ওইখানে ছিল, অ্যালং উইথ হার স্টাডিজ, পিএইচডি ডিগ্রি প্লাস জব নিয়ে।
ভাই এই মানে মানুষজন বলে না যে আমাদের মোটিভেশন দরকার নেই এভরিথিং, এই টাইপের মানুষের আমাদের চারপাশে এরকম প্রচুর কাহিনী আছে যে আমাদের অন্য কোনো মোটিভেশন দরকার নেই। এই ধরনের স্ট্রাগল থেকে অনেক মোটিভেশন না যায় যে মানুষের মধ্যে উইল পাওয়ার থাকলে কি না করতে পারে। এন্ড আমরা নামটা নেই, নামটা হচ্ছে যে তানজিনা ইয়াসমিন, আর গল্পের মধ্যে ওনার ডাকনাম থাকে বুলা। হ্যাঁ হ্যাঁ। সো আপনি যদি পডকাস্ট কোনোভাবেই শুনে থাকেন, আমাদের পক্ষ থেকে আপনাকে এক্স্যাক্টলি এবং আপনার প্রতি প্রচণ্ড শ্রদ্ধা জ্ঞাপন করছি যে স্ট্রাগল আপনি করেছেন। এবং হচ্ছে যখন উনি মানে আমি দেখতেছি নেদারল্যান্ডসও আছে ব্যাপারটা, জাপানেও আছে যে ডে কেয়ার সেন্টার যেটা, হ্যাঁ। সো এইটা আসলে খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। এবং রিসেন্টলি বাংলাদেশে খুব স্মল মানে খুবই স্মল সার্কেলে শুরু হয়েছে কিছু বড় বড় কর্পোরেট জায়গায় এন্ড এভরিথিং, যেখানে কারণ তারাও এখন দেখতেছে যে ভালো রিসোর্সগুলা যখন, কারণ অবভিয়াসলি মানুষের কাছে কিন্তু ফ্যামিলি ম্যাটার করে সবার আগে। একটা মা যখন একজন চাকরি, আমরা তো যে বলি না কর্মজীবী মা, কর্মজীবী মাও কিন্তু চাকরিটা করতেছে তার সন্তানের কোনো সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই। সুতরাং দেখবে যে না তার সন্তানের মানে ওই কী বলবো সুখ স্বাচ্ছন্দ্যে কোনো কম্প্রোমাইজ হচ্ছে, সে অবভিয়াসলি তার চাকরি ছেড়ে দিবে। সো এখন ওই কিছু কোম্পানি জিনিসটা বুঝে ডে কেয়ার সেন্টার চালু করছে যে ভাই বাচ্চাও হ্যাপি থাকুক, মাও হ্যাপি থাকুক, আমার বিজনেসও, এই আর কি। এবং ইটস এ ভেরি গুড সাইন, আই উইল সে ইটস এ ভেরি গুড সাইন। এক্স্যাক্টলি। যেমন হচ্ছে আমরা মনে কিছুদিন আগে দেখছিলাম যে স্যামসাং ওদের কর্মীদের প্রচুর ভালো খাবার দেয় এবং ইয়া দেয়, বিকজ ও একটা রিসার্চে দেখছে যে ভালো খাবার দিছে হচ্ছে তোমার ইয়া বেড়ে গেছে, তোমার রেট বেড়ে গেছে, বিক্রি বেড়ে গেছে, সবকিছু। আই গেস আমি আমার প্রচুর হচ্ছে গিয়ে দেখি ডে এট অফিস বা রেগুলার লাইফ এট অফিস আমি প্রচুর দেখি। সো আই গেস গুগলকে কেউ বিট করতে পারবে না, ওরা প্রায় 24-25 ধরনের কুজিন রাখে এভরিডে। হ্যাঁ, ওদের তো বিশাল বুফে টুফে থেকে শুরু করে একদম। সো বিকজ ইটস আ মানে দেখো তুমি তো কর্পোরেটে আছো, সো তুমি যে কর্পোরেটে আছো ওই কর্পোরেটের কিন্তু অ্যাসেট তুমি। সো তোমাকে ওই যত ভালো যত্ন নিতে পারবে, তোমাকে যত বেশি ওরা কেয়ার করবে, তুমি তত বেশি ভালো ফিডব্যাক দিতে পারবে। ইটস আ সিম্পল থিংস, বাট বাংলাদেশে বা খুবই কম হয়, যত বেশি চাপ দিয়ে কাজ বের করা যায়, ব্লা অনেক কিছু থাকে। সো হ্যাঁ, এটা অনেকেই চিন্তা করে যে যত বেশি আমি চাপ দিব, যত বেশি নিংড়ায় নিতে পারবো উইদাউট মোটিভেশন, উইদাউট রিওয়ার্ড, উইদাউট কেয়ারিং, তত মনে হয় ভালো হবে জিনিসটা। তো এখানে যদি একটু অফ টপিকে বলি, আই হ্যাভ এ কাজিন এট ইউরোপ। সো ও হচ্ছে সপ্তাহে 4 দিন কাজ করে, সপ্তাহে 4 দিন কাজ করে এবং ওর যে 3 দিন উইকেন্ড থাকে, ও হচ্ছে 2 বার এখন পর্যন্ত এখানে গিয়ে শোকস খাইছে। প্রথমবার ছিল মনে হয় ওই ও ময়লা ফালাইতে ভুল করছে, যে শুকনা ময়লার জায়গায় সামহ ভিজামালা ফালাই দিয়েছে, এটার জন্য আরেকটা শোকসও খাইছিল বিকজ ও পার্টিতে গিয়ে অফিসের কথা বলছিল। এবং এটা শুনে আমরা ফুল ফ্যামিলি হচ্ছে গিয়ে মানে স্পেশালি আমরা যারা কাজিন আমরা অফ হয়ে গেছিলাম যে এটা কীভাবে পসিবল। ও বলতেছে যে আমি পার্টিতে গিয়ে অফিসের একটা কী নিয়ে জানি কথা বলছি, উনি আমাকে খুব ভালো মতো রিপ্লাই দিছে, কথা বলছে, পরের দিন অফিসে গিয়ে আমি দেখি শোকস খাইছি, কারণ উনি কমপ্লেন করছে যে আমি তো পার্টিতে গেছি চিল মাইন্ডে, ও আমাকে কোনো অফিসের কথা বলছে। এরকম কাহিনীও আছে, ঠিক আছে। সো ওই যে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, তো ও যখন আমার কাছে এই ধরনের কথাবার্তা বলে, কয়েকদিন আগে যখন কথা হলো আমাকে বলতেছিল যে হ্যাঁ আমি তো হচ্ছে গিয়ে 4 দিন কাজ করি, 3 দিন ছুটি থাকে, আমি ফ্যামিলিকে টাইম দেই, তারপরে ও চিল করতে যায়, সুইমিং পুলে যায়, বাগানে কাজ করে এন্ড এভরিথিং লাইক দ্যাট। আমি বললাম যে তো তোমাদের টার্গেট কীভাবে ফিল আপ হয়, তোমাদের প্রোডাক্টিভিটি কীভাবে থাকে? ও হাসতেছে, হেসে বলতেছে যে আমাদের টার্গেট, আমরা 15-20 দিন আগে স্প্রিন্ট ওয়াইজ আমরা 1-2টা স্প্রিন্ট আগায় থাকি, আমাদের টার্গেট মোস্ট অফ দ্য টাইম ফিল আপ থাকে। বিকজ যত বেশি আমি আমার ফ্যামিলিতে সময় দিয়ে, আমার ওয়াইফকে সময় দিয়ে, বাচ্চাকে সময় দিয়ে ভালো মেন্টাল স্টেটে থাকতে পারবো, তত বেশি আমি অফিসে ফোকাস করতে পারবো, কাজে ভালো মন দিয়ে করতে পারবো, না টার্গেট অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কেমন শুনে? ড্রিম কর্পোরেট অ্যাটমসফিয়ার। সো ধরো এখন মানে ও কী করলো, স্কুলে যখন দেয়, আমি জাপানেও দেখছি এটা, জার্মানিও নেদারল্যান্ডসে পরীক্ষা ব্যাপারটা না ছোটোবেলায় একদমই রাখতেছে না। এই আমাদের বাংলাদেশে রিসেন্টলি পিএসসি বাদ হয়েছে এবং নতুন একটা কারিকুলাম নিয়ে অনেক ওটা বাদ দেই আমরা, বাট হচ্ছে এদের ব্যাপারটা যেমন হচ্ছে গ্রুপ ওয়ার্ক, তুমি যদি গ্রুপ ওয়ার্কে থাকো তাহলে তোমার মার্ক আছে। এবং এই যে আউটস্ট্যান্ডিং ব্যাপারগুলো নেদারল্যান্ডসে বলো, জাপানে বলো, এগুলো হচ্ছে তুমি কেমন ফিল করছো? ইভেন আই এম শিওর তোমার তো মোটামুটি হচ্ছে যে পড়াশোনা যদি বলি যে শেষ, ঠিক আছে, একাডেমিক পড়াশোনা অনেক আগে। হ্যাঁ, আমি স্টিল আছি, বাট আমি যখন যেই পড়বে সেই হচ্ছে যে তার নিজের প্রাইমারি লাইফের সাথে কম্পেয়ার করবে যে আমার এই বস্তা ভর্তি বই নিয়ে যে কি না করাইছে। সো হাউ ডু ইউ ফিল? তো এখানে জাপানের একটা জিনিসের কথা যদি বলি আর কি,
যে এই যে গ্রুপ ওয়ার্কের যে ব্যাপারটা, গ্রুপ ওয়ার্কের থ্রুতে কি হয়, বাংলাদেশে আমরা প্রথম গ্রুপ ওয়ার্ক মেবি আমার জেনারেশন পর্যন্ত মেবি আমরা প্রথম করছি যখন আমরা ভার্সিটি লাইফে এসে প্রজেক্ট করছি। এবং আমরা যারা হচ্ছে কি ভার্সিটি লাইফের প্রজেক্ট করছি তাদের মধ্যে একটা জিনিস আমি মোটামুটি কমন দেখছি, প্রজেক্ট মেটদের প্রতি প্রচণ্ড রাগ। ও তো করলো না এটা, একজন হয়তো সব কাজ করতেছে, একজন হয়তো কোনো কাজই করতেছে না, এটাই নর্মাল টাইমে হয়। There were a lot of projects যেখানে ইউনিভার্সিটি লাইফে আমি কিছুই করি নাই, সত্যি কথা আমি কিছুই করি নাই, আরেকজন করছে, আমি হয়তো শুধু প্রিন্টের টাকা দিয়ে দিছি। আবার এরকমও প্রজেক্ট ছিল আমাকে 7-8 দিন পাগলের মতো খাটতে হয়েছে, আমার বাকিরা কিছুই করে নাই, এরকমও হয়েছে। তো এটা কেন হয়, ছোটবেলা থেকেই তো আমরা খুবই রেশারেশির মধ্য দিয়ে পড়াশোনার যে এনভায়রনমেন্টটা আমাদের রেশারেশির মধ্যে বড় হই। ওকে তোর নোট দিবি না, ওকে তোর কোনো খাতা দেখাবি না, উত্তর বলবি না, হেল্প করবি না, ওই টপিক বুঝি নাই, ভালো ভালো ও পিছায় গেছে, তুই আগায় থাক। ইভেন কিন্তু আমাদের জেনারেশনের যারা প্যারেন্টস ছিল তাদের থেকে এই জিনিসটা সহ আমাদের এই জেনারেশনের মধ্যে ইনজেক্টেড হয়েছিল যে আমাদেরকে নিজেদেরকে আগায় যেতে হবে, কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড এভরিথিং নিজেদেরকে আগায় যেতে হবে। ওই জায়গা থেকে আমরা গ্রুপ ওয়ার্ক জিনিসটার সাথে অভ্যস্তই না, যেটার ইম্প্যাক্ট আমাদের ইন ফিউচার ভার্সিটি লাইফে এসে পড়ে। এবং পরবর্তীতে আমি যদি বলি যে আমি যেহেতু কর্পোরেটে আসি, কর্পোরেটে এসে অনেক সময় এই এফেক্টটা পড়ে। There are a lot of people in working place যারা চায় আমি একা আগায় যাব, আমি একাই সব কিছু করবো, টিম ওয়ার্কে হবে না। বাট দিস ইজ ট্রু, এবং এটা আমি একদম মানে যে কী বলে নোটারি পেপারে স্ট্যাম্প করে একদম লিখে দিতে পারি, টিম ওয়ার্ক ছাড়া কোনোদিনও কোনো কিছুতে আসলে সাকসেস আনা পসিবল না, একলা কোনো কিছু করা পসিবল না। টিম ওয়ার্ক ছাড়া আসলে কখনোই কোনো জিনিসে সাকসেস নিয়ে আসাটা ইজ ভেরি টাফ, এটা আমার কাছে মনে হয় অলমোস্ট ইম্পসিবল। পার্সোনাল গোল থাকলে দ্যাট ক্যান বি অ্যাচিভড, বাট একটা বড় কোনো কিছুর ইম্প্যাক্ট যেটা সমাজের উপরে পড়বে, দেশের উপর পড়বে বা ওয়ার্ল্ড ওয়াইড পড়বে, সেটার জন্য ওই গ্রুপ ওয়ার্ক বা কোলাবোরেটিভ মাইন্ডসেট থাকাটা জরুরি। কোলাবোরেটিভ মাইন্ডসেটটা আসেই হচ্ছে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, যে এই গ্রুপের মধ্যে যখন তুমি কাজ করবা সবাই মিলে প্রপার অ্যামাউন্টের কাজ করবা, সবাই মিলে ভালো করবা, নইলে কোনোদিন। হ্যাঁ, একটা ওই যে লাইন আছে না যে তুমি যদি খুব দ্রুত যাইতে চাও তাহলে একা যাও, আর যদি হচ্ছে অনেক দূরে যাইতে চাও তাহলে সবার সাথে যাও। এবং তুমি যে বললা এই যে কম্পেয়ার করার ব্যাপারটা, বাংলাদেশে নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমরা পড়ি এখানে যে ওদের একটা সিস্টেম হচ্ছে রেজাল্ট দেওয়ার পর কেউ যাতে কারোর সাথে কম্পেয়ার করতে না পারে এই ব্যবস্থাটাও খেয়াল রাখা হয়। ইভেন ওদের যে ধরো 3টা শাখা থাকে, আমি যদি ভুল না করি সবুজ, বেগুনি, এই টাইপের 3টা নাম দিয়ে কালার দিয়ে 3টা হচ্ছে তোমার শাখা করা হয়, এবং 3টাকে হচ্ছে প্রত্যেকটা শাখাকে 3টা করে কাজ দেওয়া হয়। ধরো তোমার হচ্ছে তোমাকে ম্যাথ সলভ করতে দেওয়া হয়েছে, একজনকে হচ্ছে তোমার একটা গ্রুপ ওয়ার্ক করতে দেওয়া হয়েছে, আর একজনকে তোমার মাঠ পরিষ্কার করতে দেওয়া হয়েছে। সো এটার ব্যাপারটা কি নেদারল্যান্ডসে যে তোমার ম্যাথ করা হয়ে গেছে, তুমি গ্রুপ ভালো, এখানে কাজ করো, তুমি হচ্ছে গিয়ে ওই অন্য আরেকজনে ম্যাথ করে দাও, আর তুমি যে তোমার ফিল্ড ওয়ার্ক পরিষ্কার করতেছো না এটা হচ্ছে ওই বেগুনি শাখা এসে তোমার করে দিয়ে যাবে। সো প্রত্যেকে 3টা করে কাজ আছে, তোমার যদি একটা হয়ে যায় তুমি যেটাতে এক্সপার্ট অন্যজনকে সেটাতে হেল্প করো, ও যেটাতে এক্সপার্ট সে তোমাকে এসে তোমারটাতে হেল্প করো। সো এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার নেদারল্যান্ডসের ওই শিক্ষা ব্যবস্থাতে ক্রিয়েট করা যে কেউ যাতে কারোর সাথে কম্পেয়ার করতে না পারে যে আমি এটাতে খারাপ, ওইটাতে ভালো, এইটা না। এবং এইটা কিন্তু মেইনলি এই যে কম্পারিজনের ব্যাপারটা বুড়াকালে এসে আসলে সিরিয়াসলি, মানে আমি ভার্সিটির যেতে যারা পড়ে তাদেরকে আমি বুড়াই বলতেছি, বুড়াকালে এসে এটা খুব একটা এফেক্ট করে না, অলমোস্ট অনেকেই এফেক্ট করে না, কিন্তু ছোটোবেলায় এটা মানুষের মধ্যে একটা প্রচণ্ড লেভেলের এফেক্ট করে। যখন একটা বাচ্চা কন্টিনিউয়াসলি শুনতে থাকে যে অমুক হচ্ছে গিয়ে 90 পাইছে, প্লাস পাইছে, তুমি তো পাও নাই। ইভেন এরকম হয়েছে আমি তো পিএসসি পাই, আমি হচ্ছে গিয়ে পিএসসি পাইছি, হ্যাঁ আমি হচ্ছে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা পাইছি, ক্লাস 5-এর বৃত্তি আর 8-এর পিএসসি পাইছি। তো আমি ক্লাস 5-এ যখন বৃত্তি পাইলাম তখন আমি দেখছি আমার যেসব ফ্রেন্ডরা বৃত্তি পায় নাই। তো কিভাবে শুরু হয়, যারা বৃত্তি প্রথমে হচ্ছে বৃত্তির পরীক্ষার জন্য, বাই দ্য ওয়ে বৃত্তি মানে স্কলারশিপ, অনেক জন জীবা ইয়া না বুঝতে পারে, ওকে স্কলারশিপ, 5-এর স্কলারশিপে 2টা ভাগে স্কলারশিপ দেওয়া হতো, ট্যালেন্ট পুল আর জেনারেল, মানে ওইখানেও 2টা ভাগ ছিল। যারা বৃত্তি পাইছে ওদেরকেও 2টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতো। আমি ঠিক জানি না কিসের মধ্যে 90 এর উপরে 95 এই টাইপের, মানে ওটা মার্ক ছিল না, ওটা হচ্ছে তোমার কোটা ছিল। হ্যাঁ, কোটা যে 20 জন যারা সেরা, সবচেয়ে 20 জন যারা পাবে তারা ট্যালেন্ট ফুলে, বাকি যারা পাবে কয়েকজন তারা জেনারেল, এইরকম আই ডোন্ট রিমেম্বার। সো ক্লাস 5-এ থাকতে আমি ডিসক্রিমিনেশনের শিকার হইনি, কারণ ক্লাস 5-এ থাকতে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। সো আমি তখন আমার তখন মনে আছে। সো আমি যদি বলি, আমি প্রথমে দেখলাম যে যারা প্রথমে হচ্ছে একটা পরীক্ষা হইতো জুন মাসের দিকে, যে কারা বৃত্তি পরীক্ষাটা দিতে পারবে, অ্যালাউ করবে কারা, প্রথমে ওইখানেই একটা ক্যাটাগরিজ করে ফেলা হতো। সো ক্লাস 5-এ থাকতে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, ও না বাদ পড়ে গেছিল, আমাকে পাঠিয়ে দিল এ সেকশন না বি সেকশনে, ওকে আরেকটা সেকশনে পাঠিয়ে দিল। যারা বৃত্তি পরীক্ষা দিবে তারা একদল, যারা দিবে না তারা আরেকদল। এখানেই প্রথমে একটা এফেক্ট পড়লো। এরপরে আমরা ঢুকলাম, তো এদেরকে তো এমনিতেই পুরো বাকি 6 মাস তো এমনিতে ওরা গালি খাইছে,
আমরা যারা ছিলাম এই দলের মধ্যে, তাদের মধ্যে আবার কিছু দল হইলো যে কে কে খুব ভালো জায়গায় আছে, প্রথম দিকে মানে অ্যালাউ হওয়ার পরে কে কে হচ্ছে কি ভালো করতেছে আর কে খারাপ করতেছে। তুই পাবি, তুই শিওর তুই পাবি না, তোর দ্বারা কিছুই হবে না। আচ্ছা, এরপরে পরীক্ষা দিলাম আমরা। পরীক্ষা দেওয়ার পরে আবার দুটা ভাগে ভাগ হলো, ট্যালেন্ট পুল আর জেনারেল। যারা জেনারেলে পাইলো তাদের মা বাবা কেউ খুশি না, পোলাপান কিন্তু খুশি, আমরা কিন্তু খুশি, আমরা সবাই ড্রাম বাজায় নাচানাচি করতেছে। আমার মনে আছে এখনো, ক্লাস 5 এসে বৃত্তি 6-এ ওঠার পরে রেজাল্ট দিছিল। এরপরে কি বললো, জেনারেলে পাইছে বৃত্তি, তো ট্যালেন্ট পুলে পায়নি। সো আমি যেহেতু ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে ছিলাম, তখন আমি ডিসক্রিমিনেশনটা বুঝি নাই, এখন তো বুঝি যে কী হয়েছিল। আমি তখন ডিসক্রিমিনেশন পাইনি, আমি যখন 8-এ উঠলাম তখন আমি ডিসক্রিমিনেশন বুঝলাম, আমি জেনারেলে পাইছিলাম। তখন আমাকে কথা শুনতে হয়েছে, তুই ট্যালেন্ট পুলে কেন পাইলি না? ক্লাস 10-এ থাকতে আমি বৃত্তিই পাইনি। সো তখন মনে হয় শুনতে হয়েছে যে তখন গোল্ডেন পাইছি কিন্তু বৃত্তি পাইনি, এটা নিয়ে কথা শুনতে হয়েছে। আর ইন্টারমিডিয়েটে থাকতে কথা শুনতে হয়েছে যে বৃত্তি তো পাসই নাই, কিন্তু গোল্ডেনও পাস নাই। আমি বাংলায় হচ্ছে 178 পেয়েছিলাম, এই জন্য আমার গোল্ডেন আসেনি, শুধুমাত্র বাংলায় মিস হয়েছে। বাংলায় কিভাবে মিস হইলো? বাংলায় তুমি যে রচনা কত পৃষ্ঠা ছিল অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। ও এরপরে হচ্ছে ওইটার পরে অ্যাডমিশনের জন্য যে বুয়েটে কার্ড আসা লাগবে, অমুক জায়গায় অ্যালাউ, মানে আ লট অফ থিংস আর কি। সো আমি পদে পদে দেখছি, এবং আমার অনেক ফ্রেন্ডশিপও নষ্ট হয়েছে জাস্ট বিকজ পেরেন্টসদের কম্পারিজনের কারণে। আমার পাশের বাসায় থাকতো, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, অ্যাডমিশনে আমার সব জায়গায় মানে আমার কিছু জায়গায় হয়েছে, ওর কিছু জায়গায় হয় নাই। ওর মা বাবা ওকে এমন বাস দিছে যে একটা পর্যায়ে আমাদের ফ্রেন্ডশিপই নষ্ট হয়ে গেছে। ও আমার উপর বিরক্ত হয়ে গেছিল, কারণ ও নিজে আমার কথা শুনে শুনে গালি খাচ্ছে যে ভাবনা তো পাইলো, ভাবনা এত সফল হয়ে যাচ্ছে আর আমি গালি খাচ্ছি। সো মানে কাইন্ড অফ মানে একটা চিন্তা করো যে আমাদেরও সেম অবস্থা আসলে। মানে তোমার যদি জার্নি দিয়ে আমি চিন্তা করি যে ক্লাস 5 থেকে শুরু করে এই যে তুমি অ্যাডমিশন পরীক্ষা দিলা জাহাঙ্গীরনগরে, প্রত্যেকটা জায়গায় একটা স্টুডেন্ট কি পরিমাণ তাদেরকে মেন্টালি স্ট্রেস দেওয়া হয়, স্পেশালি অ্যাডমিশন টাইমে স্ট্রেসের সাথে আমার আর মনে হয় ইন্টারমিডিয়েট, এই দুইটা স্ট্রেসের সাথে না ক্লাস 10-এও ভালো স্ট্রেস থাকে, যে 10-এ ভালো না করতে পারলে ভালো কলেজ পাবো না, আর ভালো কলেজ না অ্যাডমিশনটা একদম মানে কি বলবো, মানে সব ভাঙে চুরে দেয়, ওই স্ট্রেসের বারটা ভাঙে চুরে দেয়, মানে পোলাপানের ভিতর থেকে নষ্ট করে দেয়। ট্রু। এই কোটা ফ্যাক্টরি যারা দেখছে তারা হচ্ছে যে রিলেট করতে পারবে। আই ক্যান রিলেট ভেরি মাচ। সো খুবই বাজে, মানে ওখানেও অনেক কথা বলা হয় যে এটা কোটা ফ্যাক্টরি হয়ে গেছে একদম। এখানে আমাদেরও হচ্ছে একটা ফার্ম গেট ফ্যাক্টরি নামে একটা সিরিজ করা দরকার, যে কারণ ফার্ম গেটে যে পরিমাণ মানুষজন পড়াশোনা করতে, হ্যাঁ আমার মনে হয় ফার্ম গেটেই সবচেয়ে বেশি। হ্যাঁ ইভেন কেন অ্যাডমিশনের মধ্যে আই রিমেম্বার আই ওয়ান্ট স্পেশাল ব্যাচ, ঠিক আছে, স্পেশাল ব্যাচ, তুখোর ব্যাচ, অমুক ব্যাচ, তমুক ব্যাচ, মানে দরকার নাই তো, রাইট? আমি চিন্তা করতেছি, আমাকে লাস্ট হচ্ছে কিছুদিন আগে আমার যখন এই আন্দোলনে গিয়ে হাতের অবস্থাটা খারাপ হয়, তার 3 দিন পরে আমি হচ্ছে একটা আমার স্কুলে আমি গেস্ট স্পিকার হিসেবে গেছিলাম তোমার হচ্ছে নবীন বরণের ইয়াতে, ওদের সাথে কথা বলতে। আমার হেড স্যার নিয়ে গেল পোলাপাইনদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, আমি ধুমায়া সবগুলোকে ডিমোটিভ করে আসছি। আমার কথা, ভাইয়া আমাদের ম্যাক্সিমাম স্কুলে সাকসেসের বারটা কেমনে ঠিক করা হয়, এই পাবলিকে চান্স পাইছে, এই হচ্ছে সরকারি চাকরি করে, এই শেষ। ওদের কাছে সাকসেসের পর পাবলিক চান্স পাইছে, সরকারি চাকরি করে, আর কিচ্ছু না। বাট টু বি অনেস্ট, আমার স্কুলের কথা যদি আমি বলি, আমার স্কুলের বের হওয়া যত স্টুডেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় লোক যিনি, উনি কোনো পাবলিকে পড়ে নাই। ওনার এখন আইটি একটা ফার্ম আছে, উনি এলাকায় বিজনেস করে, আইটি ফার্মে প্রায় অনেকজন চাকরি করে। সো আমার স্কুল ধরো, আমার এলাকার ম্যাক্সিমাম স্কুলে এরকম যে সাকসেসের বারটা এখনও 2024 সালে এসেও এই বাজেভাবে সেট করা। এবং আমি যেদিন স্পিকার হিসেবে যাই, ওখানে আমি অনলি গাই যে হচ্ছে কোনো পাবলিকে পড়ি না, তাও আমাকে ডাকছে। আমি গিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চাদের একটু মোটিভেট করে আসছি যে ভাই, পড়াশোনা করতে কেউ নিষেধ করতেছে না, বাট প্লিজ ফাইন্ড ইউর ওন ওয়ে, তুমি কোন জায়গায় সাকসেস হবা। এই যে জাপানের একটা কথা আছে না, যে প্রতিটি শিশু একটি ফুল, এই যে কথাটা, যে ওদেরকে কিন্তু শেষের দিকে দেখবা বলা হয় যে শাপলাকে শাপলার মতো বড় হতে দাও, গোলাপকে গোলাপের মতো বড় হতে দাও, শিউলিকে শিউলির মতো বড় হতে দাও। এখন তুমি যদি গোলাপকে যে বলো তুই শিউলির মতো সাদা না কেন, ঠিক আছে, তুই বেলির মতো গন্ধ ছড়াস না কেন, আমাদের এখানে প্রচুর হয় টু বি অনেস্ট। এক্স্যাক্টলি। সো আপনার শিশু একটা ফুল, ও যে ফুল তাকে সেইভাবে বড় হইতে দেন। এখন 2024 সালে এসেও যদি আমাদের এই জেনারেশন যেভাবে এই পাবলিকে পড়ো না, প্রাইভেটে পড়ো না, কী সব ভাবি যাবি, ইভেন ধরো আমাদের খালিদ ফারহান ভাই তো যেটা একদম মার্ক করা একটা কথা হচ্ছে যে বিবিএ যে স্ক্যাম, তো বিবিএ পড়ে উনি কিছু শিখে নাই। সো সত্য কথা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে
বৃত্তি বলো, A+ বলো, গোল্ডেন বলো, এই যে কোটা ফ্যাক্টরি, এই যে ফানগ্রেড ফ্যাক্টরি, এতগুলো মেন্টাল স্ট্রেস দিচ্ছে বাচ্চা কাচ্চাদের শেষমেশ। তারপরও আবার আশা করতেছে এখান থেকে বিশাল কিছু হবে, এই সেই হবে। এখন কি হতেছে, বইটা সবগুলোতে বিশেষ দিতেছে। ঘটনাটা কি হয়েছে আসলে, ঘটনা হচ্ছে যে ওই তুই যেটা বলতেছিলে আর কি, যে ফ্যাক্টরি হচ্ছে অ্যান্ড এভরিথিং, আমাদের পড়াশোনার যে ওয়েটা, যেভাবে পড়ানো হয়, আমি বলবো না যে সব কিছু খারাপ না। পার্সোনালি আমার সৃজনশীল পদ্ধতিটা আমার খুব পছন্দ ছিল। আমি ক্লাস 6 থেকে সৃজনশীল পাইছি, মোস্ট প্রবলি উই ওয়ার দ্য সেকেন্ড ব্যাচ সৃজনশীলের। আমার খুবই ভালো লাগতো। আমাদের একজন টিচার ছিল, আমাদের স্কুলে একজন টিচার ছিল, যা অনেকেই হচ্ছে সৃজনশীলের একটা ট্রেনিং হয়েছিল, ওরা নিয়ে আসছিল। উনি খুব সুন্দর করে আমাদেরকে, আসার পর উনি ট্রেনিংয়ে ছিল 3 মাস, উনি এসে আমাদেরকে ট্রেনিং দিছে যে সৃজনশীলে পরীক্ষায় মানে পদ্ধতিতে আমাদের টিচারকে এভাবে ট্রেনিং দিছে। অ্যাজ এ স্টুডেন্ট তোমাদেরকে কি কি দরকার, যেমন আমার মনে আছে 1 নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, খুব সুন্দর করে প্রত্যেকটা সেগমেন্ট বুঝাই দিছিল, কোনটাতে কি পরিমাণ কিভাবে কি লিখতে হবে, কেন লিখতে হবে, বা ওই 3 নম্বরের প্রশ্নটা কেন প্রায়োগিক, 4 নম্বরের প্রশ্নটা কেন উচ্চতর দক্ষতা, ওগুলো উনি খুব সুন্দর করে বুঝাই দিয়েছিল। সো আমার কাছে এখন পর্যন্ত আমি বলবো আমি হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমি 4 টাইপের পড়াশোনা দেখছি। একদম শুরুর আমলের যে পড়াশোনার ব্যাপারটা যেমন ছিল না অনেক আগে, যে প্রশ্ন থাকতো শুধু, কি বলে, সারাংশ লিখো, সারাংশ সম্ভব না, মানে সবকিছু ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। আমি ওই আমল দেখছি আমার এক কাজিনের, নিজে সৃজনশীলে পড়ছি, নিজেও হচ্ছে কি একটু মুখস্থ টাইপের পড়াশোনা করছি। আবার আমি এখন রিসেন্টলি আমার ভাইয়ের কারিকুলামও দেখতেছি। তো ওই যে তুমি একটা কথা বলছেন যে প্রত্যেকটা শিশুই একটা ফুল, তো আমার ভাইয়ের কথা মনে হলো যে ও পড়াশোনাই করতে চায়, অন্য কোনো কিছু করতে চায় না। সো ওইটাও কিন্তু ওই যে আরেক টাইপের, যে তাহলে তুমি পড়াশোনাই করো, কিন্তু সামহাও আমিও ওর মধ্যে দেখি ও অ্যাংশাস, হি ইজ অলওয়েজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট হিজ স্টাডিজ, নাম্বার কি পাবে কি না, এটা কি হবে কি না, অ্যান্ড এভরিথিং। এবং আমি যেটা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে ওদের ভিতরে, এবং ওর যে ফুল ফ্রেন্ড সার্কেল আর কি, সবার সাথে যখন কথা বলি, ওদের মধ্যে সামহাও একটা জিনিস খুব সূক্ষ্মভাবে ঢুকে যাচ্ছে, বইটা না পড়তে পারলে ওরা জীবনে কিছু করতে পারবে না। অ্যান্ড দিস ইজ বিং ইনজেক্টেড বাই আ টিচার, নট ইভেন মাই ফ্যামিলি, বাট আমার মা বাবা জানেন যে আমি যেহেতু পার করে গেছি, তাহলে পৃথিবীর সবাই পার করে যাবে। আমার মা বাবা পড়াশোনা নিয়ে আমাকে সামান্য প্যারা দিছিল, কারণ আমি পড়তাম না। আমার ভাই এদিক দিয়ে সম্পূর্ণ আমার উল্টা, ও নিজে থেকেই পড়ে। মানে আমার বাসায় আমার ভাইকে জোর করে উঠাইতে হয়, তুমি উঠো পড়ার টেবিল থেকে, ওর পড়তে ভালো লাগে, ও পড়ে। নাইস। হ্যাঁ, খুবই উদ্ভট, ও হচ্ছে পড়ে, ও আমার উল্টা। তো ওই জায়গা থেকে যখন আমি দেখি যে আমি বোঝার চেষ্টা করি, সো যখন বুঝলাম তখন ও বললো যে হ্যাঁ, আমি পড়ি, আমার পড়তে ভালো লাগে, কিন্তু আমি যদি বুয়েটে চান্স না পাই, আমি যদি ভালো রেজাল্ট না করি, তাহলে আমার কি হবে? কি হবে বলতে কি হবে, আমি তো পড়িনি, আমার কিছু হয়েছে না না না। তারপরেও আমার অমুক স্যার বলছে যে বুয়েটে না পড়তে পারলে উনি হচ্ছে মানে আমরা জীবনে কিচ্ছু করতে পারবো না। এবং সামহাউ আই ডোন্ট নো হোয়াই, মোস্ট প্রবাবলি বাচ্চা কাচ্চারা টিচারের কথা খুব বেশি মানে, আই গেস ফ্যামিলির থেকে টিচারের কথা খুব বেশি মানে, ওর ফুল ফ্রেন্ড সার্কেল অ্যান্ড এভরিথিং। এবং আমি অন্যান্য আমার যত স্টুডেন্ট ছিল, আমার ভার্সিটি লাইফে আমি যত স্টুডেন্ট পড়াইছি, সবার মধ্যে আমি দেখতাম ওরা খুব অ্যাংশাস। ওরা এখন থেকে খুব, যে অ্যাংশাসনেস আমাদের মধ্যেও ছিল না, ওরা এখন থেকে ওটার পেছনে খুব অ্যাংশাস। ওদেরকে সেই ক্লাস 1-2 থেকেই বোঝানো হচ্ছে। যে আমার একটা স্টুডেন্ট ছিল ক্লাস 7-এ পড়তো, 2021 বা 22 সালে তো ক্লাস 7-এ পড়তো, ও প্রচণ্ড স্ট্রেসে থাকতো, আপু আমার কি হচ্ছে কি হবে, ভিকারুন্নেসায় কি আমি কলেজে থাকতে চান্স পাবো? ও সাভারে একটা স্কুলে পড়তো আর কি। আমি কি ভিকারুন্নেসা কলেজে চান্স পাবো? আপু ভিকারুন্নেসায় চান্স না পেলে আমার তো ইন ফিউচার বুয়েট হবে না, ঢাবি হবে না। ক্লাস 7-এর একটা মেয়ে, আই কান্ট ইভেন ইমাজিন আমি যাদের গেম খেলতাম ক্লাস 7-এ থাকতে, টু বি অনেস্ট। সো এই অ্যাংশাসনেসের জন্যই ওই আমাদের শেষ পর্যন্ত আর ওই যে নিজেকে খুঁজে পাওয়া, ফুল হয়ে বাচ্চাদেরকে যে ফুল হয়ে গড়ে উঠতে দিব, ওইটা শুনে তো হয় না। ওরা তো কুড়ি অবস্থাতেই প্রেশার খাইতে 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 খেতে শেষ। সবারই বলতেছে গোলাপ হইতে, সবারই বলতেছে রজনীগন্ধা হইতে, সবারই বলতেছে শাপলা হইতে। এটা আসলে হ্যাঁ, মানে ধরো কি বলবো, প্রত্যেকটা স্টেপে যেভাবে মানে দমায় রাখা হয় ফুল না হইতে দেওয়ার জন্য, জাস্ট এক টাইপের ফুল হওয়ার জন্য, এক টাইপের মানুষ হওয়ার জন্য। হ্যাঁ, স্টিল ধরো আমার ফ্যামিলি থেকেও এখনো ধরো প্রেশারে থাকে, তুই কি করবি, হ্যাঁ সাংবাদিকতা পড়তেছিস। ইভেন আমি যখন বলছি যে আমি সাংবাদিকতা পড়তেছি কিন্তু আমি সাংবাদিক হব না, ও আরো ঝামেলা করে গেছে। আমি চাকরি করতেছি 4 বছর, স্টিল my few family members are very much concerned to what will I do.
সো এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় আস্তে আস্তে এই যে আমাদের বর্তমান হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই খুব বেশি দোয়া করতেছি, সবাই খুব বেশি সহযোগিতা করতেছি। তো আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা একটা বিশাল পরিবর্তন আনা উচিত, I শিক্ষা really ব্যবস্থা hope নিয়ে so. আসলে এটা করা উচিত। যেমন আমাদের ধরো নেদারল্যান্ডসের একটা শিক্ষা ব্যবস্থায় তুমি পড়ছো যে ওই যে বাচ্চাদেরকে কথা বলতে উৎসাহিত করা হয়, যে তুই কথা বলবা না মানেই তুমি হচ্ছে পিছায় আসো, আসো কথা বলো, কি জিজ্ঞেস করতে চাও ইচ্ছা মতো বলো। সো এই ব্যাপারটা এনকারেজ করা। আর আমাদের ওখানে কি এমন রাগি রাগি টিচার যাকে দেখে কেউ আর কথা বলবে না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। সো আমার বলতেছি না যে ওইটা খারাপ ছিল, হ্যাঁ ওই টিচারগুলোকে দেখলে আমরা এখন সাইকেল থামাই দেই, বাইক থামাই দেই, আমরা শ্রদ্ধা করি। বাট যখন ওয়ার্ল্ড চেঞ্জ হইতেছে একটা রিভলিউশন থেকে এখন যখন আরেকটা রিভলিউশনে ওয়ার্ল্ড আগায় যাচ্ছে, আপনাকে সেই মতোভাবে আগায় যাইতে হবে। এবং তুমি জানো যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আসলে কখন থেকে শুরু, যখন তোমার 1700 সালের এই যে তোমার রিভলিউশন যখন শুরু হয়, শিল্প বিপ্লব যেটাকে বলি আমরা, এই শিল্প বিপ্লব যখন পৃথিবীতে আসে 1700 সালে, যখন নগর রাষ্ট্র গড়ে উঠতেছে, কলকারখানা গড়ে উঠতেছে, এগুলোকে চালানোর জন্য তো তোমার লোক দরকার, মানুষ দরকার। তখন কি করলো, তখন হচ্ছে কিছু বোদ্ধা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসলো, যেটা সিলেবাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আগে কি ছিল, আগে তোমার হচ্ছে বিদ্যা, যেমন হচ্ছে সক্রেটিসের কথা আমরা জানি, এইসব জ্ঞানী গুণী মানুষজন। কিন্তু 1700 সালের পরে আসলো যে তোমার নগর রাষ্ট্র চালানোর জন্য কিছু মানুষ দরকার, সেই মানুষগুলো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আসবে। তখন দে নিডেড টু ক্রিয়েট স্লেভস, এন্ড এরপরে যখন একটা কলোনিয়াল ব্যাপার স্যাপার কন্টিনেন্টে ঢুকে বললো, তখন দে নিডেড ক্লার্কস, কেরানি যেটা বলে। এক্স্যাক্টলি। সো দক্ষ শ্রমিক তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা। আমরা কেরানিগিরি থেকে বেরোতে পারিনি, মানে আমাদের সামহাউতে আমরা ওই যে বলো না যে তুমি ইন ফিউচারে কি করবা বা আমি ইন ফিউচারে কি করব, আমরা যদি সামহাউ আমি বা তুমি, আমরা দুজন, তুমি যদি এখন সারাদিন আমাদের সিভিল সার্ভিসেসের বই নিয়ে বসে থাকো, দেখবা সবাই হেভি খুশি হবে। অন্তত দে উইল থিঙ্ক যে ইউ আর এমিং ফর আ সিকিউর জব, দে উইল বি হ্যাপি। আর আমিও যদি সামহাউ আমার চাকরি বাকরি ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে খালি পড়তে বসে যাই, দে উইল বি ভেরি হ্যাপি। দে উইল বি ভেরি হ্যাপি। কেন? কারণ ওই যে মাথায় কিন্তু ওইটাই রয়ে গেছে যে একটা সিকিউর, একই ধরনের, একই শেপের, একই ধরনের চাকরি, যেটাতে সিকিউরিটি আসবে, টাকাও আসবে, একটু পাওয়ার টাওয়ারও আসবে, ব্যাস। তারপর ওরা চাকরি শেষ হয়ে গেলে পেনশনও পাবে। সো ব্যাস ওইটাই। আমার আসলে ভাবনা এটা তো ঝামেলা নেই, আমার কোনো চাকরি নিয়ে ঝামেলা নেই। আমার ঝামেলা হইতেছে আপনি যদি এটা চান আপনি করেন, আমার কোনো সমস্যা না। আপনার যদি মনে হয় যে আপনার গভর্নমেন্ট জব ইজ বেটার ফর ইউ, ইউ গো ফর ইট। বাট সবাইকে ওটার জন্য প্রেশার দেওয়া যে না সবাইকেই করতে হবে, যেমন ওই যে বললাম না যে সবাই কিন্তু প্রেশার দেয় পোলাপানের পড়ার জন্য। আমার বাসায় আমার ভাইকে আমার প্রেশার দিতে হয় না। সো ওর ইচ্ছা হইতেছে ও করুক, আমার সমস্যা নেই। কিন্তু এখন ও করতেছে দেখে আমি যদি আমার অন্য কাজিনকে বা হয়তো আমার অন্য কোনো কাজিন করতেছিল দেখে যদি আমার ভাইকে বলতাম যে ও ক্রিকেট খেলতেছে, তুইও ক্রিকেটই খেলবি, তখন ওই ক্রিকেটের ব্যাপারটাও কিন্তু ওর উপরে চাপায় দেওয়া হইতো এবং ওইটার জন্য ঠিক হতো না। সো ব্যাপারটা এরকমই আর কি, যে চাপায়া দেওয়া জিনিসটাই হচ্ছে খুবই মানে একটা উইয়ার্ড ব্যাপার, যে সবাইকে একই কাজ করতে হবে, সবাইকে একই রকম সিকিউর জব করতে হবে, বাকিরা কেউ অন্য কোনো কিচ্ছু করতে পারবে না। অন্য কোনো কিছু করা মানে তোমার লাইফ শেষ। এই ধরো তুমি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতেছিলাম, আমরা কতজন মানুষ আসলে এটা নিয়ে পড়াশোনা করছি যে শিক্ষা ব্যবস্থাটা আসলো কিভাবে, এটা কেন আসলো। হ্যাঁ আমি যদি আমি আমার টিচারকে সেদিন জিজ্ঞেস করছিলাম যে আসলে যে শিক্ষা ব্যবস্থাটা যে কিভাবে আসলো, এই যে 1700 সালে যে রেভলিউশন আসলো, তারপর যে সিলেবাস ভিত্তিক পড়াশোনা আসলো, এটা তো আসলে আমাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলার জন্য। এটা তো বাই বন্ড, আমরা যে একটা পুতুল বা আমরা যে একটা ফুল, এটা যে প্রস্ফুরিত হতে পারে এটার জন্য তো না। সো উনিও এই ব্যাপার নিয়ে কথা বলতে একটু অনাগ্রহী, ঠিক আছে। মানে পুরো সিস্টেমটা হচ্ছে ওইভাবে বড় হওয়া। এটা না ইন্ডিয়ান একটা ইউটিউবার, উনি হচ্ছে একটা ভিডিও বানাইছিল এডুকেশনাল ট্রাপ, এবং ইউ ক্যান বিলিভ যে প্রথম ভিডিও ইউটিউবে ওটাই 1 মিলিয়ন হিট করছে, এখন মনে হয় 2 মিলিয়ন গেছে। সেকেন্ড ভিডিও দিছে যে হচ্ছে তোমার এডুকেশনাল ট্রাপ থেকে কীভাবে বের হতে হয় আর কি। এবং তুমি একটা জিনিস দেখো, আমরা আজীবন যেসব মনীষীদের বই মানে জীবনী পড়ে আসছি, যাদেরকে আমরা আইডল মনে করছি, তারা কেউ আসলে গদবাধা শিক্ষার ব্যবস্থার মধ্যেই ছিল না এবং তারা সাপোর্টও করতো না এটাকে। হ্যাঁ ইভেন তুমি মানে রবীন্দ্রনাথের কথা তো খুবই কমন, হ্যাঁ যে ও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় নাই, কি কিনা করছে, এই সে করছে। ইভেন আদার সাইডের প্রত্যেকটা ব্যাপারই আমাদের বর্তমান যে ধরো ভীষণ পরিচিত একজন ইউটিউবার ধুবরাটি ভাই, ইনিও এডুকেশনটা আপনি একটা ভিডিও বানালো। সো প্রত্যেকটা জায়গায় এই যে আমাদের সিনেমাতে নায়ক হিসেবে কাকে দেখানো হয়, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলো একে, গরিব স্টুডেন্ট, প্রচুর মেধা, এই সেই। সো ধরো আইদার হচ্ছে গিয়ে টপার এবং বোকা, হ্যাঁ মানে টপার মানেই বোকা এবং ব্যাক বেঞ্চার মানেই চালাক বা ধূর্ত,
মানে খুবই স্টেরিওটাইপিক্যাল, মানে আমাদের অধিকাংশ জিনিসই মানে যে সিনেমায় বলবে যাই বলি সবকিছুতেই এত বেশি ফর্মুলা মেনটেন করে যে ডিফারেন্ট হওয়া, ফুলের মতো ডিফারেন্ট হওয়াটা ইজ ভেরি টাফ। সো ইউ সিং হ্যাঁ, ধরো নেদারল্যান্ডসের, আমরা ধরো এই বাচ্চা কাচ্চাদের পড়াশোনা নিয়ে কথা বলতেছি, নেদারল্যান্ডসের ইয়াতে পড়তে গিয়ে আমি একটা জিনিস দেখলাম খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা জিনিস, যে স্পেন থেকে স্কুল, ব্যাপারটা তুমি খেয়াল করছো যে স্পেনে বেড়াতে গেছিল না ওরা পুরো ফ্যামিলি, ও হচ্ছে ল্যান্ড করছে নেদারল্যান্ডসে, হ্যাঁ ল্যান্ড করে দেখতেছে যে আম্মু এখন তো আমার হচ্ছে টিফিন পিরিয়ড চলতেছে, ওই স্পেন থেকে নামছে, নামে বলতেছে আমার তো এখন টিফিন পিরিয়ড চলতেছে, আমি একটু স্কুলে যাই, আমাকে স্কুলে চাইতে আসো। আগ্রহ থাকলে একটা বাচ্চা স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যেখানে আমরা মনে হয় স্কুল ছুটি হলে আমরা শান্তির নিঃশ্বাস। হ্যাঁ, আমি জাস্ট ইমাজিন করতেছিলাম যে স্পেন থেকে একটা বাচ্চা এসে হাফ ডেতে স্কুলে চলে গেছে, সো তার কাছে স্কুলটা কতটা সুন্দর ছিল, কতটা আনন্দের ছিল। এবং একটা জিনিস তুমি দেখবা যে স্কুলের যেসব পড়াশোনা খাতা এগুলো কিন্তু কেউ বাসায় আনতে দিত না, স্কুলে যাবা, স্কুলে পড়াশোনা করবা, বাকিটা রেখে দিবা, বাসায় এসে বাসার মতো থাকবা। এবং হচ্ছে তোমার ফ্যামিলিকে প্রেশার দেওয়া হয়তো যে আপনার বাচ্চার জন্য আপনি আলাদা একটা সময় ক্রিয়েট করেন, যেটা নিয়ে তার সাথে আপনি শিশুতোষ মুভি দেখবেন, যেটা নিয়ে তার সাথে আপনি গল্প করবেন, তাহলে হবে আপনার বেটার একটা বাচ্চা তৈরি হবে। কিন্তু আমাদের ধরো বা বাংলাদেশে আমার আব্বু কখনো আমার স্কুলে যায় নাই, আম্মু যায় নাই, সো এইটা ব্যাপারগুলো আমার আব্বু আম্মু না, পুরোটা ফ্যামিলির ব্যাপারগুলো এরকম। ঠিক আছে, মানে শুধু তোমার ফ্যামিলির কথা বলবো না, কারণ তারা তো ওইটাই দেখে আসছে, তারা ওটাই বুঝে আসছে। এখন ধরো এই যে আমরা তো ন্যারেটিভ নিয়ে পড়তেছি, কথা বলতেছেন এভরিথিং, আমাদের আগে আমি আমাদের প্যারেন্টসের জেনারেশনকে এইসব ক্ষেত্রে অনেকে দোষ দেই না, কেন জানো? ওনারা জানতোই না। আমাদের জেনারেশনের মানে বাপ মাদের অবশ্যই দোষ নাই, কারণ কি ওই তো আগের থেকে হয়ে আসা জিনিস ব্রেক করাটা। ওনাদের অবস্থা আগে আমি যতটুকু শুনছি, আমার মা বাবারা যেভাবে পড়াশোনা করছে তাদের অবস্থা আরো খারাপ ছিল। আমার মা আমাকে মাঝে মধ্যে বলে আর কি, যে তোমাকে তো তাও একটা টিউশন টিচার পাইছো, বা তুমি কোচিং করবা বা ভর্তি হবা, অন্তত তোমার প্যারেন্টস তোমাকে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বলতেছে। আমাদের ক্ষেত্রে কিছুই ছিল না, ছেড়ে দিছে জাস্ট যা, ও হইলে ভালো, যদি তুমি 100 পাও, 90 পাও তাইলে ভালো, আর নইলে মাই। তো ওই সময় এক্সপেক্ট করতো ও পড়াশোনা করবে, বাড়ির কাজবাজ করবে, ও হচ্ছে সব সামলাবে। মানে এটা আমার ফ্যামিলির যারা বড় ভাইয়ারা যারা পড়াশোনা করছে ওদের স্ট্রাগল দেখলে আমি বলি ভাই আসসালামু আলাইকুম, বেঁচে গেছি আমি। ঠিক আছে, আমার আব্বু আমার ছোটবেলা থেকে আমার বাইরে পড়াইছে, পড়াশোনার জন্য করছে, এটা আমার জন্য বিশাল বড় একটা লাক যে ওরা আমার এডুকেশন নিয়ে কনসার্ন ছিল। দ্যাটস ওয়াই আমি আজকে প্যাসিভ জার্নালে পড়াশোনা করতে পারতেছি, মানে কথা বলতে পারতেছি। অ্যান্ড আমার লাইফটা না আমি একটু সাজাই নিছি, মানে পুরো রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিয়েছিলাম যে ওকে আমাকে আমার মতো পড়তে দেন। এখন ওরা আমাকে হচ্ছে পুশ করে কি করতেছিস ঠিক মতো চিন্তা করে করবি, বাট আমি আমার মতো সাজাই নিছি যে ওকে। এবং এই জন্যই আমি আসলে এতটা কষ্ট করি, কারণ তুমি যেই স্বপ্ন তুমি নিজে সাজাবা সেটা যদি সাকসেস না হয় তুমি দুনিয়া থেকে আউট। এটা খুবই পেইনফুল ব্যাপার। এবং আরেকটা জিনিস ধরো, এই যে তুমি তোমার এই কথাটা বলো, আমার এক্সপিরিয়েন্স বলি, আমার এজ ওয়াইজ আমার মার ক্ষেত্রে আমি কিন্তু হয়ে গেছিলাম, আমাকে নিয়ে আমার মা পড়াশোনা চাকরি বাকরি সবই করছে। আমি যখন চিন্তা করি, সো আমার মনে আছে আমার মা যখন আসলে মাস্টার্স ফাইনাল যখন দিচ্ছে, তখন আমি আমার নানি আর কি আমাকে নিয়ে গেছিল আমার মার কলেজে, ভার্সিটিতে নিয়ে গেছিলো। ভার্সিটিতে নিয়ে যা দেখাচ্ছে, তো আমার মা নাকি যখন ভাইভা দিচ্ছিল তখন নাকি আমার মা শুনতে পাচ্ছিল যে একটা বাচ্চার গলা যে মা মা করে ডাকতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তা আমার মা যখন এই গল্পটা বলে তখন মা বলে যে আমার কান ঝাঝা করতেছে, আমি কিছু বলতে পারতেছি না, ভাবে আটকায় যাচ্ছি। তখন তার টিচার তাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি হয়েছে। সে বলছিল যে স্যার মনে হয় আমার বাচ্চা বাইরে, মনে হয় আমার বাচ্চা বাইরে। আন্টি জানতো না যে আপনি আসছিলেন? মা জানতো না, কারণ অনেক রাত হয়ে গেছিল। আমার নানি মেইনলি হচ্ছে আমার মাকেই পিক করার জন্য আমাকে সাথে নিয়ে গেছিল। তারা খুঁজতেছে যে আমার মা কোথায় পরীক্ষা দিচ্ছেন সামথিং, আমিও ডাকতেছি, তখনই আমার মা শুনতে পেয়েছে আর কি। তা আমি এখন যখন চিন্তা করি যে হোয়াট ইফ, এবং তখন আমি মোস্ট প্রবাবলি আমার মা যখন মাস্টার্স দিচ্ছে তখন আমি স্কুলে ভর্তি হইনি, তখনও 2 বছর বয়স। তা আমি যদি ওই হিসাব চিন্তা করি, আমার মাস্টার্সের টাইম লাইনও গত 1 বছর আগে শেষ, ওই হিসাবে আমার বাচ্চার বয়স হওয়া উচিত 3, অ্যান্ড সামহাউ হি অর শি ইজ দেয়ার, এখানে আছে। এটা ভাবতেও আমার খুবই উইয়ার্ড লাগে যে আমার মা হয়তো কিভাবে করে আসছে।
তাদের স্ট্রাগল আমাদের থেকে খুবই ভয়ানক লেভেলের। হ্যাঁ, আমরা স্টিল ধরো গভর্নমেন্টের অনেক জবেই দেখি হ্যাঁ এটা যে, এবং প্রচুর ছবি আমরা দেখি না যে বাচ্চা নিয়ে হচ্ছে কি মেয়েগুলো এসে পরীক্ষা, কোনো ছেলেকে আমি দেখি না যে বাচ্চা কোলে নিয়ে একটা বাবা এসে পরীক্ষা দিচ্ছে, ও তো মায়ের বাসায় রেখে দেয়, চলে যায় মায়ের কাছে রেখে দেয়। কিন্তু মাদেরকে আমি দেখছি যে বাচ্চা কোলে নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে, চাকরি তো করতেছে, এনিথিং লাইক দ্যাট। বাট স্টিল আমি আমার অফিসে যেটা দেখি, খুব ভালোভাবেই দেখি যে হয়তো আমাদের কোনো মেল কলিগ তার ওয়াইফের অফিসে হয়তো ডে কেয়ার নাই বা সামথিং, বা তার ওয়াইফে তো পড়াশোনা করতেছে, আমি একদম দেখছি আর কি, কারণ আমার অফিসে আমার ফ্লোরের নিচে হচ্ছে আমাদের ডে কেয়ার সেন্টারটা আর কি। সো আমি প্রতিদিনই লিফটে ওঠার সময় দেখি যে অনেকগুলো মেল কলিগ ওনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে ডে কেয়ার সেন্টারে রাখে, এবং মাঝে মাঝে আমরা যাই, ওনারা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে ফ্লোরে নিয়ে আসে, লাঞ্চ ব্রেকের সময় আমরা দেখি। এইটা আমার কাছে খুবই পজিটিভ একটা সাইন লাগে যে এখন আসলেই লেট হয়ে হচ্ছে, খুবই কম পরিমাণে, আমি বলবো 0.01% মধ্যে হচ্ছে, বাট স্টিল ইটস হ্যাপেনিং। দিস ইজ এ ভেরি গুড সাইন যে মেল কলিগরাও বা বাবারাও সন্তানের অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ডে কেয়ার সেন্টারে নিয়ে এসে বাকিদেরকে সুযোগটা দিয়ে দিচ্ছে আর কি। মানে মাদেরকে সাপোর্ট করাটা হোক, তা নিজের ওয়াইফকে সাপোর্ট করা হোক, দুইটা সে খুব ভালো মতো করতেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। আমাদের দেখো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় পরিবর্তন আসে তোমার হচ্ছে যে বয়সন্ধিকালে, আমাদের নিজেদের ফিজিক্যাল বলো মেন্টাল বলো। আমি জাপানের শিক্ষা ব্যবস্থায় এটা পাই নাই, বাট নেদারল্যান্ডসেরটাই দেখলাম যে ওদের জন্য তথ্যমূলক সন্ধ্যা নামে একটা ইভেন্ট করা হতো, যেটাতে হচ্ছে বাপ মারা থাকতো, বাচ্চা কাচ্চারা থাকতো, এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথা বলা হতো, এবং সেটা ওপেন, এবং তারা গুরুত্ব নিয়ে শুনতো আর কি, যে ব্যাপারটা আসলে কি, ট্রু। এবং এই এডুকেশনটা বাংলাদেশে নাই অনেক ক্ষেত্রে, এই জন্য হচ্ছে আমরা অনেক হচ্ছে গুজবের শিকার হই। ক্ষেত্রে একটা কথাই বলে, নিজেই বুঝে যাবে। হ্যাঁ, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, নিজেই সবাই সব বুঝে, একটা সময়ে তুমি নিজের জিনিসটা প্রপারলি বুঝে নিতে বাধ্য, অ্যাকচুয়ালি তুমি বাধ্য। বাট তোমার কপাল যদি খারাপ হয়, তাহলে তুমি এমন সব বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে জিনিসটা বুঝবা, যেটা মানুষ তো ভাবে যে ট্রমা তখনই হয় যখন মানুষ চোখের সামনে কোনো এক্সট্রিম বাজে কিছু দেখে বা সামথিং লাইক দ্যাট। বাট একটা সেন্সিটিভ এইজে ওই জিনিসটা হচ্ছে কতটুকু এফেক্ট ফেলতে পারে, এটা আসলে যে ভিতর দিয়ে যায় সেটাই বুঝে। এবং আরেকটা জিনিস যদি বলি, এই যে টিনের বয়সন্ধিকালের যে ব্যাপারটা, বয়সন্ধিকালের আগে হোক বা সময় হোক বা তার আগে হোক, বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে হোক বা প্যারেন্টাল সিস্টেম থেকে হোক, বাচ্চা কাচ্চাদেরকে কোনো কি বলবো, মানে পৃথিবী তো মহৎ কোনো জায়গা না, দ্য ওয়ার্ল্ড ইজ নট এ গুড প্লেস, ওই জন্যই আমাদেরকে উপর থেকে পাঠাই দিচ্ছে যে এখানে সার্ভাইভ করো। তো ওই জিনিসটা কিন্তু আমাদের বর্তমানের পৃথিবীতে, আগে আমি সমস্ত কিছু বাদ দিলাম, এখনকার পৃথিবীতে কিন্তু একটা বাচ্চারও জানা দরকার কোনটা ঠিক কোনটা ভুল। নট অনলি অ্যাবাউট ফিজিক্যাল অ্যাসাল্ট, মেন্টাল অ্যাসাল্ট হতে পারে, কেউ তাকে কথা দিয়ে ইনফ্লুয়েন্স করে অন্য কোনো ডিরেল করতে পারেন, এভরিথিং। সো আমি এটা দেখছি যে আমাদের মা বাবা তো দেখছি আর কি, তারা না কখনো মানুষের খারাপ কোনো কিছু বলতো না, কোনোদিনও না। আমি যদি খুবই মানে একদম ফ্যামিলিগত কথাই বলি, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের অনেকে ফ্যামিলিতে দেয়ার আর ফিউ পার্সোনালিটিস যারা আসলে খুব একটা সুবিধার না থাকে, এরকম অনেক ফ্যামিলি মেম্বার থাকে যে যারা শুধুমাত্র এই বয়সে বড় হওয়ার কারণে বা হয়তো টাকা পয়সা অনেক বেশি আছে সেই কারণে অনেকের উপর অনেক পাওয়ার খাটায়। সো আমি পার্সোনালি দেখছি আমার মা বাবা সারা জীবন সবাইকে বলতো না না ওনারা খুব ভালো, ওনারা খুব ভালো। এখন আমি বুঝি না, দে অ্যাকচুয়ালি আর নট গুড পার্সন, কোনোভাবে কোনো ভালো মানুষ হলে এই জিনিসটা করারই কথা না। সো আমাদের মা বাবারা চায় যে আমরা যেন সবসময় ভালো থাকি, দুনিয়াটাকে ভালোভাবেই দেখি এন এভরিথিং। কিন্তু মোস্ট প্রবলি নেদারল্যান্ডে এই জিনিসটা ছিল, জাপানে মোস্ট প্রবলি নেদারল্যান্ডে যেটা করতো, পৃথিবী যে মহৎ জায়গা না, এখানে যে খারাপ কিছু হইতে পারে এটাও কিন্তু খুব সুন্দর করে ওদেরকে বুঝাই দিত যে দিজ আর রিয়েল ফ্যাক্টস, এগুলোও হইতে পারে, পৃথিবীটা সুন্দর, তোমার বিকাশ হবে, তুমি নিজের মতো করে ব্লুম করবা, নিজের মতো করে চলবা, এভরিথিং ইজ ফাইন, বাট স্টিল দেয়ার আর থিংস হুইচ ক্যান হার্ম ইউ, অ্যান্ড এইভাবে তুমি সতর্ক হয়ে নিজের জীবনটাকে আরও ভালোভাবে পরিচালিত করতে পারো। এই জিনিসটা আমার মনে হয় যে মানে যে কোনো এডুকেশন সিস্টেমের বা প্যারেন্টাল জায়গা থেকে ইটস আ মাস্ট থিং। অ্যান্ড তুমি যেটা বললো, আমরা জাপানের একটা জিনিস মিস করছিলাম, যে ওই যে ধরো বাচ্চাটা যখন বড় হইতেছে, ও যখন হচ্ছে ওই যে বাস্কেটবল টিমে যাচ্ছে, সো জাপানের এই জিনিসটা খুবই আছে, এবং আমি আরো কয়েকজনের কাছ থেকে শুনেছি এটা, যে জাপান হচ্ছে প্রচুর রেসিস্ট করা হয়, মানে রেসিজমের শিকার হয় ওরা, একটু মানে মনে করে যে আমরাই সবচেয়ে সেরা, এবং আমরা ওইখানে দেখি যে ওকে বাস্কেটবলে নেয় না। এবং আরেকটা সুন্দর ঘটনা ঘটে,
ও যে হচ্ছে ওকে কখনো বলা হয় না তুমি বাস্কেটবলে যাবা না, এটাতে এই সেই, ও নিজে বুঝে গেছে যে বাস্কেটবল ওর জায়গা নাই, তখন কি করছে ও হচ্ছে ওর ক্যারিয়ার পাথ চেঞ্জ করছে এবং ওর প্যারেন্টস ওকে সাপোর্ট দিচ্ছে। সো ইটস আ বিউটিফুল থিং যে ওকে, এই যে আমি একটু বলতেছিলাম যে ধরো আমি আমার ইচ্ছা মতো ক্যারিয়ার পাথ চুজ করছি, কিন্তু আমি কিছুদিন পর গিয়ে দেখলাম যে এটা আমার সাথে যাচ্ছে না বা এটা হচ্ছে কন্ডিশনটা খারাপ, দেন আমি যদি গেট ব্যাক করে নতুন কিছু শুরু করতে যাই, তোমার কি মনে হয় বাংলাদেশের কন্ডিশনে আমি কি ধরনের ঝামেলা করতাম? বাংলাদেশের কন্ডিশনে এটা মানে একদম যদি বলি আর কি, যেমন আমার ছোট থেকে না, অ্যাকচুয়ালি ক্লাস 10 থেকে আমার ইচ্ছা ছিল আমি জার্নালিজমে পড়বো। আমি একটু জাস্ট করি, জার্নালিজম কি সবার ড্রিম সাবজেক্ট ছিল? আমি আজ অবধি আমার ছিল আমার কেন ছিল, মোস্ট প্রবলি আমি ক্লাস 10 থাকতে একটা অলিম্পিয়াডে গেছিলাম। অলিম্পিয়াডে আমি ঢাকা ভার্সিটিতে গেছিলাম, আমি ঢাকা ভার্সিটি ঘুরছি এন্ড এভরিথিং। আমি জানি না কেন আমার মনে হয়েছে যে ও আচ্ছা আমার মনে পড়তেছে আস্তে আস্তে, আমি হচ্ছে গিয়ে মানুষকে গল্প তো পড়তামই ছোট থেকে, মানুষকে গল্প পড়ে শোনাতে খুব পছন্দ করতাম এবং আমি লিখতে পছন্দ করতাম। যে কোনো কিছু, এভরিথিং হ্যাপেনিং অ্যারাউন্ড মি আমি লিখতাম, ভিতরটা জেনে টেনে নিজে নিজে লেখার চেষ্টা করতাম। তো মোস্ট প্রবলি আমার বাবা আমাকে বলছিল আর কি যে তুমি এরকম লিখো, হ্যান ত্যান হাবি যাবি, তুমি যদি রিপোর্টার হও তুমি খুব ভালো করবা। তো সে বেচারা তো ছোটোবেলায় হাসতে হাসতে বলছে, সামহাও ক্লাস 10 থাকতে আমার মাথায় জিনিসটা ঢুকে গেছে এবং আমি অনেক কিছু করতাম। আই রিমেম্বার আমি হচ্ছে গিয়ে ধরো যখন ক্লাস নোট নিতাম স্যারের দিকে তাকায় এভাবে লেখার প্র্যাকটিস করতাম, কারণ আমি টিভিতে দেখতাম যে জার্নালিস্টরা কেউ কথা বলতেছে, ওনারা এভাবে হাতে নোট নিচ্ছে আর ওনার কথা শুনতেছে আর ফার্স্ট চিন্তা করার চেষ্টা করতেছে। আমি এরকম বহুত কাহিনী করতাম, খালেদ মহিউদ্দিন করতাম। হ্যাঁ, সো আমার ইচ্ছা ছিল আমি জার্নালিজমে পড়বো, আমি পড়ি নাই কেন, কারণ আমি চান্স পাইনি। আমি চান্স পাইছি আইটিতে, আমি আইটিতে ভর্তি হলাম। আইটিতে ভর্তি যখন আমি হলাম আমার মা বাবা একটু খুশি হয়েছে যে আচ্ছা হ্যাঁ, তারা একটু খুশি হয়েছে, বিকজ যেহেতু আমি সায়েন্সের ছিলাম, সায়েন্স থেকে আর্টসে যাবো ভার্সিটিতে, তারা একটু খুশি হয়েছে। একটু অখুশি হয়েছিল when I got into advertising, একটু অখুশি হয়েছিল বিকজ দে ওয়ার নট ক্লিয়ার। তারা জানতো না যে এইখানে গেলে অ্যাজ এ ওমেন এই দেশে ক্যারিয়ার পাথে কি হবে। তারা যেটা এক্সপেক্ট করছিল, আমার বাবার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে গিয়ে করব, যেহেতু আইটি থেকে পড়াশোনা করছি, অফিস করব, ইঞ্জিনিয়ার হবো এন্ড এভরিথিং। আমার মার ইচ্ছা ছিল যে আমি ওই নিবন্ধন নাকি বলে পরীক্ষা দিয়ে টিচার হয়ে যাব, বিকজ দে নো ইটস এ সেফ এন্ড সিকিউর জব। আমার বাবা দেখছে তার অফিসে আইটি টিমে বা কি বলে ইঞ্জিনিয়ারিং টিমে দেখছে যে তারা খুব ভালো মতো চাকরি করে কাজ করতেছে। আমার মা তার ক্যারিয়ার পাথ থেকে এবং তার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থেকে দেখছে টিচার হিসেবে তো এখানে খুবই ক্লিয়ার কাট একটা ক্যারিয়ার আছে। অ্যাডভার্টাইজিংয়ে যাবে, কি অ্যাড বানাবে, কি কাজ করবে, they don't know about it, and they only know যে ওখানে এসে বলবে যে আমার পণ্যটা নিন, এটা নিয়ে কাপড় ধোন, এটা নিয়ে এক ধরনের দেখেছে ব্যাকএন্ডের কাহিনী তো জানে না, ব্যাকএন্ডে কিভাবে কি হয়, কাহিনীতে একটা অ্যাড মেকিং এও আসলে কি হয়, হোয়াট ইজ দ্য থিং। কারণ আমি অ্যাডভার্টাইজিং এন্ড ডাটা অ্যানালাইসিসের দুইটা জায়গাতেই যে মোটামুটি দেখছি, তারা বুঝে না এবং সেটাই স্বাভাবিক ব্যাপার। আমি হচ্ছে আমার চাকরির লাইফে শুরুর দিকে 2020 সালে আমি হচ্ছে কি করতাম, ফ্রিল্যান্সিং যখন করতাম, ইমেল মার্কেটিং করতাম। আমার বাবা কোনোভাবেই বুঝতে পারতো না যে কিছু একটা লিখে, একটা প্যারাগ্রাফ লিখে আমি জমা দিচ্ছি আর আমার তখন আমি বাবার অ্যাকাউন্টে টাকা নিতাম, বাবার অ্যাকাউন্টে টাকা আসতো এবং কাজ করতাম আমি রাতে, কারণ এখানে রাত ওইখানে দিন, ওইভাবে কাজ করতাম। তো আমার বাবা খুবই প্যারা খেত, ও রাত জেগে কি করতেছে, কি হবে ওর, ও আসলে করে কি, সে অনেক বোঝার চেষ্টা করছে অ্যান্ড সে খুব সারপ্রাইজড হইতো যে ঘরে বসে ল্যাপটপে লিখে টাকা কামানো যায়, ফিল্ডে যেতে হয় না। এটাই হচ্ছে, এবং এখন আমার বাবা মাই যদি জিনিসটা বুঝতে না পারে তাহলে আমি অন্যদের কথা তো বাদই দিলাম, বুঝতে না পারাটাই খুব স্বাভাবিক। ওকে, আমরা ধরো একদম শেষের দিকে চলে আসছি, আমার জাস্ট একটা দুইটা কোশ্চেন আছে। যেমন আমি যে ওই যে বা অমর্ত্য সেনের বায়োগ্রাফিতে শান্তিনিকেতনের হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা একটু পড়ছিলাম, যেটা 1943 সালে। ওই সময়ের এই ব্যাপারটা এত চমৎকার ছিল যে শান্তিনিকেতনে তোমাকে ফার্স্ট সেকেন্ড হয়তো অনুৎসাহিত করা হয়তো, বলা হয়তো যে তোমার নিজের বিবেককে জাগ্রত করো, নিজের হচ্ছে যে যেগুলো আছে আর তোমার অ্যানিমা সত্তা আছে সেগুলোকে জাগ্রত করো, নিজের ক্রিয়েটিভিটি করো। এবং ওদের লাইব্রেরিগুলো ওপেন করা থাকতো, ইচ্ছা মতো মানুষ বই নিত, পড়তো, গাছতলার নিচে ক্লাস হইতো। সো দেখো 1942-43 সালে শান্তিনিকেতনে এই শিক্ষা ব্যবস্থা চলছে, কারণ ওইখানে শিক্ষা ব্যবস্থা যারা চালাতো তারা আসলে জানতো যে শিক্ষা কেমন হওয়া উচিত। সো ওইভাবে ওরা করছে। কিন্তু আমাদের এই যে কারিকুলাম ভিত্তিক বা সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা, এখনো আমরা শান্তিনিকেতন পর্যন্তই যেতে পারি নাই আসলে। এখানে যদি একটু বলি, আমার ঠিক খেয়াল নেই কথাটা কে বলছিল, মোস্ট প্রবলেমই লাইনটা পড়ছিলাম নহন্যতে নামে একটা উপন্যাস, ওই যে ওই লানুই বেঙ্গলি মির্চা এলিয়াদের।
সো ওই নহন্যতের মধ্যে একটা জায়গায় মৈত্রী দেবী বলে যে কেউ একজন তাকে বলতেছে, কেউ একজন মৈত্রী দেবীকে বলতেছে যে এই বাংলাদেশে আমি অনেক মানুষকেই দেখছি যে বিদ্যা বা জ্ঞান তাদের পিঠে বোঝা হয়ে চেপে বসছে, কিন্তু একমাত্র রবীন্দ্রনাথকেই দেখছি যে বিদ্যা যার পিঠে একটা পাখা লাগাই দিছে এবং সে ওই পাখা দিয়ে উঠতেছে। খুবই চমৎকার, মানে তুমি বলা তো শান্তিনিকেতনের কথাটা বলতে আমার মনে পড়লো যে খুবই চমৎকার একটা কথা, যে অ্যাকচুয়াল যে নলেজ, অ্যাকচুয়াল শিক্ষা, এডুকেশন সিস্টেম বলি, শুধু এডুকেশন অ্যান্ড এভরিথিং, দ্যাট উইল মেক ইউ ইন্ডিপেন্ডেন্ট। এই বইয়ের মধ্যেও কিন্তু আছে অনেক জায়গায় যে ছোটো ছোটো বাচ্চাগুলা, ওই একটা বাচ্চার নাম থাকে মনে হয় তোতন, একটা বাচ্চার নাম মনে হয় মেঘ। সো ওরা যে ঠিক কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, ইভেন মানে 4-5 বছর বয়সে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কনফিডেন্ট, নিজের টিফিন বানায়, নিজে নিজে হচ্ছে কি যে টোস্টার মধ্যে বাটার লাগায়, জুতা বাঁধেন, এভরিথিং। কোথা থেকে আসছে ওই জিনিসটা? ওই যে তার ভিতরে কনফিডেন্সটাই ঠেসে ঠেসে নলেজের থ্রুতে এবং এডুকেশন থ্রুতে ঢুকা দেওয়া হয়েছে যে ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, ইউ ক্যান ডু ইট, and you have to do it, you have to do it alone। এবং তুমি পারবা, না পারলে তো আমরা আসি, কিন্তু তুমি পারবা। এবং তাকে কিন্তু ওই একটা বাচ্চার বিকাশের জন্য কিন্তু তার স্কুল বলো, সোসাইটি বলো, তার পেরেন্টস বলো, টিচার্স বলো, সবাই হচ্ছে গিয়ে এফোর্ট দিছে, তখনই তো ওই বাচ্চাটা আগাইতে পারছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে ব্যাপার, যে অন্যান্য জায়গায় বা অন্তত জাপান আর নেদারল্যান্ডে আমি যতটুকু পড়ছি, এই নলেজ বা এডুকেশন ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখাইছে, ওদেরকে হতাশ বা ফ্রাস্ট্রেটেড করে দেয় নাই। আর তুমি যদি আমাদের নর্মাল সিস্টেমের দিকে তাকাও, উই অল ওয়ার ফ্রাস্ট্রেটেড, ইউ আর ফ্রাস্ট্রেটেড ইন সাম এক্সটেন্ট, অ্যান্ড দেয়ার আর লট অফ কিডস হু আর ফ্রাস্ট্রেটেড। কেন? অনেক কিছুর জন্য। সেখানে একটা দুইটা ফ্যাক্টর তো না, অনেকগুলো ফ্যাক্টর আছে, যে এই অনেকগুলো রিজনের জন্য পড়াশোনাটাকে, ইভেন এই রিসেন্টলি হচ্ছে আমি বেশ কিছু স্ট্যাটাস দেখছি যে এই জেনারেশন হচ্ছে এটা করে ফেলবে, ওইটা করে ফেলবে, কিন্তু পড়তে বসার ক্ষেত্রে তারা পড়তে বসে না। কেন? কোন ওই যে পড়াটাকে যে তারা খুবই পেইনফুল বানায় ফেলছে, এক্স্যাক্টলি, বাট পেইনফুল বানায় ফেলছে আর কি এই ব্যাপারটা। অমর্ত্য সেনের ওইখানে ধরো উনি যখন নোবেল পাইল অর্থনীতিতে, ওনাকে হচ্ছে ওনার প্রথম স্কুল ছিল তোমার ঢাকার একটা স্কুল, তো ওনার স্কুল ওনাকে ডাকছে সংবর্ধনা দেওয়ার জন্য। সো ওনার তখন হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য ওই অমর্ত্য সেনের খাতাটা বের করছে আর কি, ঠিক আছে, যে কত ভালো রেজাল্ট করছে এই সব কিছু দেখানোর জন্য। ইটস আ ফানি থিংস। উনি হচ্ছে খাতা চেক করতে গিয়ে দেখে যে মোট স্টুডেন্ট ছিল 35 জন, অমর্ত্য সেনের রোল নাম্বার ছিল 33 বা 32, ঠিক আছে। সো ওনাকে অমর্ত্য সেনকে বলে যে এই অবস্থা কেন, আমরা তো ভাবছিলাম যে তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিল এখানে। এই সে অমর্ত্য সেন একটা চমৎকার কথা বলে যে আমি যখন শান্তিনিকেতনে যাই, ওইখানে আমাকে কখনো বলা হয় নাই ভালো স্টুডেন্ট হইতে, আমার মনে হয় তখনই আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট হয়ে গেছি। আমাকে যখন কনসিয়াসলি বলা হয় নাই তুমি প্রথম হও, দ্বিতীয় হও, আমি তখনই হয়ে গেছি, কারণ আমার বিকাশটা খুঁজতে, ঠিক আছে। সো আমাকে যেখানে বলা হয় না ভালো স্টুডেন্ট হও, সেখানে আমি ভালো স্টুডেন্ট হয়ে গেছি। তো এই তো আর কি, সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা সভ্যতার প্রশ্ন তো অনেক বড় একটা প্রশ্ন। যারা হচ্ছে যে সত্যজিৎ রায়ের কি জানি আগন্তুক মুভিটা দেখছে, তুমি দেখছো না? সো আগন্তুক মুভি দেখলে হচ্ছে সভ্যতা নিয়ে আরো বিশাল প্রশ্ন আছে ওইটার একটা, মানে কি বলবো, জাস্ট ওইখানে মানে 10 মিনিট একটা সিকোয়েন্স থাকে আগন্তুকে, ওই যখন ধৃতিমান সেন আর 4 জন ছিল, ওই যে ওই উৎপল দত্ত, তার ভাতিজির হাজবেন্ড, আর ভাতিজির হাজবেন্ডের যে ফ্রেন্ডটা আসে আর কি, ধৃতিমান নামটা ভুলে গেছি আমি, যে গল্প হলো সত্যি, তারপর হচ্ছে যে তোমার সত্যজিতের আরো অনেক মুভিতেই তো আছে, গুপি গাইন উনি খুবই ফেমাস আর কি। তো ওই ওনাদের যে কনভারসেশনটা, এবং খুব অল্প কিছু লাইনের মধ্যে যে ওই বাংলা, যে আমাদের ফেসবুকে একটা পেজ আছে না, যথার্থ বলেছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের মূলে কুঠারাঘাত, এরকম একটা পেজ আছে যে মানুষ লিখে স্ট্যাটাস দেয় আর কি। ওনার ওই 10 মিনিটের সিকোয়েন্সে মোস্টলি 5-6টা লাইনের মধ্য দিয়ে উনি যেই ধরনের কোশ্চেন বা যেই ধরনের থট প্রভোকিং আইডিয়া দিয়ে গেছে, মানে এটা জাস্ট বলার বাইরে। জাস্ট আগন্তুক সিনেমা দেখে অন্তত ওই জায়গাটুকু, ওই ক্লিপটাই অনেক বেশি ভাইরাল। ক্লিপটুকু দেখলেও বোঝা যায় যে কতগুলো জিনিস ওখানে উনি জাস্ট, হ্যাঁ, ওইটার সাথে হচ্ছে ওই যে বাচ্চাদের সাথে ওই যে উনি মাচু পিচ্চু দেখায়, এই সভ্যতাগুলো দেখায়। সো উনি বলে যে এটা কিভাবে হয়েছে কেউ জানে না, এই সেই ব্যাপার। অবিশ্বাসীদের জন্য ওই সিনেমাটা অনেক বেশি জরুরি, কারণ অনেক, আমি বলতেছি না আপনাকে বিশ্বাস করতে, আমি বলতেছি আপনি আমাদের প্রশ্ন জাগাবে, কিভাবে হলো আপনার জ্ঞান আরো বৃদ্ধি করবে আর কি। মানে দ্য থিং ইজ কি, আমরা না ওই যে তুমি যে কথাটা বললে বিশ্বাসী অবিশ্বাসী আমি যাই বলি না কেন, আমরা সবাই নিজেদের বাবলে বা বক্সে থাকতে পছন্দ করি, কমফোর্ট জোন থাকতে পছন্দ করি। ওই যে আমরা বলি না, অমুককে ভালো না লাগলে আমাকে আনফ্রেন্ড করে দাও, আমার কথা ভালো না লাগলে আমাকে আনফ্রেন্ড করে দাও, তুমি কি করবা দ্যাটস আপ টু ইউ ক্যান নট হার্ম মি, আই উইল নট হার্ম ইউ। বাট আমার মনে হয়
সো ভার্চুয়াল মিডিয়ার লাইফেই হোক বা অফলাইন লাইফেই হোক, বিভিন্ন ন্যারেটিভের বিভিন্ন মানুষের মাঝখানে থাকাটা জরুরি। এতে করে তোমার জ্ঞানের পরিধি বলি বা চিন্তার পরিধি বলি সেটা বাড়ে। তুমি ভিন্ন ভিন্ন ন্যারেটিভ থেকে দেখে বুঝে অনেকভাবে অনেকের থেকে অনেক কিছু নিয়ে ইন্সপায়ার হয়ে দেন নিজের মতো নিজের পথটা খুঁজে নিতে পারো। তখনই কিন্তু এই পরিপূর্ণ বিকাশটা হয়। কিন্তু আমরা যদি ওই এক একটা নিজেদের বক্সেই থাকি, যে আমি একটা বক্সে আছি, আমি এটা চিন্তা করছি আমিই ঠিক, তুমি একটা বক্সে আছো তুমিই ঠিক, ওই এক একটা আলাদা আলাদা বক্স কিন্তু কোনোদিনও ইউনিফাইড হইতে পারে না, অ্যান্ড ওভারঅল সোসাইটি বা নেশনের কাজেও আসতে পারে না বা ওয়ার্ল্ডের কাজেও আসতে পারে না। ওই জন্যই হচ্ছে কি আমাদের ওই পরিধি বড় থাকা জরুরি আর কি। হ্যাঁ, ধরো তোমাকে যদি এখন প্রশ্ন করি যে ওকে, আমাদের তো নতুন নতুন অনেক উপদেষ্টা হলো, তোমাকে ধরো আমরা এডুকেশন মিনিস্ট্রিটা দিয়ে দিলাম, হ্যাঁ, এখন তুমি কি কি চেঞ্জ আনবা কোন কোন জায়গায় বলো অ্যাজ এ এডুকেশন মিনিস্ট্রি, মানে মিনিস্টার হিসাবে? আমি পার্সোনালি যেটা সবচেয়ে বেশি অপছন্দ করতাম সেটা হচ্ছে পরীক্ষা উঠাই দেব। তারপর একটা অল্টারনেটিভ কি দিবা? আমি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ডিল করতে হয় মোস্ট প্রবাবলি ওই একটা জাস্ট একটা জিনিস বলে নিই, মাথায় রাখবা যে তোমার দেশের জনসংখ্যা 18 কোটি 17 কোটি টাইপের। সো এই জিনিসটা মাথায় রেখে তুমি এখন প্ল্যান বলতে হবে তোমাকে। 18 কোটি 17 কোটি যত কোটি হোক, দ্য থিং ইজ আমার 18 কোটি মানুষ মানে ইটস আ ভেরি বিগ রিসোর্স টু আপগ্রেড। আমি যদি এটাকে বোঝা মনে করি, যেটাকে হচ্ছে কি যে মানব বোঝা, তাহলে হবে না। যে এত মানুষ সবাইকে তুমি কমফোর্ট জোনে রাখতে পারবো না। কিছু মানুষ ওইখান থেকেও ড্রপ অফ করতে পারে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কীভাবে কাজ করে আমি যদি বলি, আমার স্কুল লাইফে বলি, স্কুল লাইফ কলেজ লাইফে আমরা সবাই যেটা এক্সপিরিয়েন্স করছি, আমাদেরকে রচনা লিখতে হবে 30 পৃষ্ঠার 50 পৃষ্ঠার, যে যত পয়েন্ট দিতে পারে, যে যত পেজ বাড়াতে পারে। আমি জীবনে ট্রেন দেখি না, আমি জানি বাই ট্রেন লিখছি, আমি দেখি না তাও লিখছি। এটা হচ্ছে কাহিনী। তো ইভেন ইন মাই ইউনিভার্সিটি লাইফ আমি হচ্ছে গিয়ে একবার একটা কোর্স করছিলাম যেখানে হচ্ছে গিয়ে আমরা সবাই বেশ কম নাম্বার পাইছি। আমরা জানি আমরা যা লিখছি ঠিক লিখছি, টু দ্য পয়েন্ট, বুলেট পয়েন্টে লিখছি অ্যান্ড এভরিথিং, বাট সামহাও একজন বেশি লিখছে, মানে একজন বেশি নাম্বার পাইছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে কোলাবোরেটিভলি মানে কালেকটিভলি আমরা অনেকে কম নাম্বার পাইছি, বাট আমরা জানি যে আমরা ঠিকঠাকই লিখছি, ওই অল্প কয়েকজন বেশি নাম্বার পাইছে কিভাবে? তখন আমাদের কাছে ফিডব্যাক আসে বা আমাদেরকে জানানো হয় যে তারা অনেক বেশি লিখছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, ইভেন ইন ইউনিভার্সিটি, ইভেন ইন ইনফরমেশন টেকনোলজি সাইট, ইনফরমেশন টেকনোলজিতে লিটারালি সংজ্ঞা বা ইতিহাস লেখার, যে ধরো অ্যান্ড্রয়েড ফোন কবে প্রথম আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কৃত করছিল, কোন টিম করছিল, কোন দেশে হয়েছিল, ওই দেশে কোন খাবারটা জনপ্রিয়, আমার লেখার দরকার নেই। বাট মানে কিছু মানুষটা এক্সপেক্ট করে। যখন আমি রিয়েল ওয়ার্ল্ডে আসলাম তখন আমি কি দেখলাম, আমি যখন আমার প্রথম জবে যাই টেন্ডেন স্কুলে, তখন একটা কথাই ছিল, আমি একটু এক্সপ্লেন করতে পছন্দ করতাম, এক্সপ্লেন করে বলতাম। তখন আমার বস আমাকে ওখানে খুব দারুণ একটা জিনিস শিখেছিল, ভাবনা ওয়ান লাইনার, এক লাইনে শেষ করবা, এক লাইনে বুঝাতে পারলে বুঝাওয়া, নইলে কিন্তু হবে না। কারণ তুমি যাদের সাথে যে ডিল করবা, আমি তোমার বস, আমি হয়তো তোমাকে আধা ঘন্টা টাইম নিয়ে তোমার কথা প্রপারলি শুনে বুঝে করতেছি, বাট দেয়ার ওয়্যার তুমি আদার টিমে যখন কাজ করবা বা সিও লেভেলে যখন যে কথা বলবা, ওনার কিন্তু তোমাকে আধা ঘন্টার মতো সময় নেই। তুমি তার থেকে 10 সেকেন্ড সময় নিজে আদায় করে নিবা, এবং সেই 10 সেকেন্ডে যদি বুঝাইতে পারো, ইম্প্যাক্ট বুঝাইতে পারো, তোমার এফোর্ট বুঝাইতে পারো, তোমার সব কিছু বুঝাইতে পারো, তাহলে তুমি পারবা, নইলে না। তুমি নর্মাল ইন্টারভিউর ক্ষেত্রে দেখো, একটা ইন্টারভিউর যখন একটা সিভি দেখে, 1 পেজের একটা সিভি ও স্ক্যান করতে মনে হয় সময় নেই, মানে নর্মালি ধরা হয়, স্ট্যাটিস্টিক যেটুকু শুনছি যে একজন এইচআর নাকি একটা সিভিতে মিনিমাম 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের বেশি সময় নেয় না। তুমি 5 সেকেন্ডে তোমার ফুল মোটামুটি এডুকেশনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বুঝাইতে হবে যেন সে তোমাকে সিলেক্ট করে। দেন ইন্টারভিউয়ে গিয়ে অনেক কষ্টে যেসব সিইও বা ম্যানেজারদের থেকে আধা ঘন্টা করে দিনে স্লট পাওয়া যায়, তাদের থেকে টাইম নিয়ে যখন তুমি ইন্টারভিউয়ে যাবা, অন্য অনেক মানুষের সাথে তোমাকে 1-2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিতে হবে যে কেন তুমি জোস, কেন তুমি সেরা, কেন তোমাকে সিলেক্ট করা উচিত, ওয়াই শুড উই হায়ার ইউ, হ্যান ত্যান হাবি যাবি। সো আমি যদি এই ধরনের কোনো দায়িত্ব পাইতাম, আমি হচ্ছে গিয়ে হ্যাঁ, ওই ভাব সম্প্রসারণও জরুরি, সারাংশও জরুরি, গ্রামার শেখাটাও জরুরি, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কীভাবে হ্যান্ডেল করবা সেটা শেখা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি। সো আমি হচ্ছে গিয়ে ওই গতানুগতিক পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে কীভাবে ওইটাকেই রিয়েল ওয়ার্ল্ডের সাথে, মানে কীভাবে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কীভাবে এটা ম্যাচ করা যায়, যে রিয়েল লাইফেও তুমি ডিল করলা এবং তুমি থিওরিটিক্যাল জিনিসও জানলা, প্র্যাকটিক্যাল জিনিসও জানলা, ল্যাবে যায় টুংটাংও করলা, রচনাও লিখলা। রচনাটা আসলে আমার কাছে রচনার কোনো উপযোগিতা আমি পাই না, আমি পাই না। আমি সারাংশ সারমর্মের খুব ভালো উপযোগিতা পাই, ভাব সম্প্রসারণও পাই, বিকজ ইউ নিড টু এক্সপ্লেন থিংস। রচনার কোনো উপযোগিতা আমি জানি না, কারো জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন।
জানতে চাই, কারণ আমি বহুত রচনা লিখছি জীবনে, 30 পৃষ্ঠা 50 পৃষ্ঠা 15-16টা পয়েন্ট দিয়ে। এই একটা কাজ আমি করব, যে বেসিক যে পরীক্ষা পদ্ধতি সেটা তুলে দিয়ে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কীভাবে ডিল করবা এটা রাখবো। আর এমনভাবে হচ্ছে এডুকেশনাল এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করার চেষ্টা করব যেন ওই যে স্পেনের থেকে এসে যে বাচ্চাটা দৌড়ায় চলে গেছিলো স্কুলে, আমি হচ্ছে গিয়ে একটা সময়ে ব্র্যাকেট টিচ ফর বাংলাদেশের ফেলো ছিলাম। সো ফেলোশিপের মধ্যে ফেলোশিপে সিলেক্টেড হয়েছিলাম এবং আমি কিছু ডেমো ক্লাস নিয়েছিলাম। খুব পিচ্ছি পিচ্ছি পোলাপান আমি পড়াইছিলাম। পিচ্ছি পিচ্ছি পোলাপান পড়ানোর সময়, ট্রেনিং নেওয়ার সময়, আমার পার্সোনাল টিউশনি লাইফের সময়, এবং আমি পড়াশোনাও করাইছি, গানও শিখাইছি, নাচও শিখাইছি। এগুলো যখন শিখাইছি তখন আমি বুঝতাম যে এক একটা বাচ্চা একদম এক একটা ডিফারেন্ট টাইপের, কারোর সাথে কাউকে কখনো মিলানো যায় না। সবাই যেন একই সাথে অ্যাজ এ টিম গ্রো করতে পারে এবং ইন্ডিভিজুয়ালিও গ্রো করতে পারে, সেটার জন্য যে প্রপার এনভায়রনমেন্টটা দরকার, ওইটা নিয়ে প্রচুর রিসার্চের জন্য মানুষকে লাগাই দিতাম, নিজেও হয়তো পড়তাম, এবং ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম যে যেন কোনো বাচ্চা বিদেশ থেকে এসে বা অন্য কোনো জায়গা থেকে ঘোরাঘুরি করে এসে যদি ঘড়িতে দেখে তার স্কুলের আর 4 ঘন্টা বাকি এবং সে ঢুকতে পারবে, সেজন্য দৌড়ে স্কুলে চলে যায়। তার কাছে ওইটা যেন খুব একটা সেফ প্লেস হয়, অনেক আনন্দের জায়গা হয়, এবং ওইখান থেকে যেন সে লাইফে ইন্ডিপেন্ডেন্ট হইতে শিখে, সেলফ রিলায়েন্ট হইতে শিখে। সেজন্য কোনোদিন এইটা ভেবে বের না হয় যে এই একটা ধাপ পার করলাম, উফ আবার আরেকটা 12টা প্রশ্ন, এটা তো বেঁচে গেছি, আবার 12টা সাবজেক্ট পড়া লাগবে, উফ আবার ওটা থেকে এটা। পড়াশোনার প্রতি যেন আগ্রহ থাকে, কেউ যেন মানে অভক্তি নিয়ে বা ইচ্ছা করতেছে না, পড়াশোনা ভালো লাগে না, এই কথাটা যেন না বলে। এটা না মজার কথা, আমি তোমার সরি ইন্টারাপ্ট করছি, যে ধরো বা কালকে রাতেও আমি মোটামুটি 2টা বই পড়ে শেষ করছি। আমি ধরো আজকে যে আমাদের একটা এপিসোড হবে সত্যজিৎ, এটা নিয়ে আমি রিসার্চ পেপার পড়ছি, এটা নিয়ে আমি ধরো 4টা বই পড়ছি মোটামোটা, আমি মুভি দেখছি। তোমাকেও মাথা দিব্যিও দেয় নাই, কোনো নাম্বারিং নেই, নাথিং। ইভেন আমি যদি আরো মিনিমাম করি, আমার রুমে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছের আমি ক্রাইটেরিয়া পড়ছি, এই গাছের জন্য আলাদা অ্যাপ আছে আমার ফোনে একটা। আমি আমার কোর্সের জন্য জীবনে এত কিছু করি নাই। আমার ভার্সিটিতে একটা কোর্স ছিল নজরুলের জীবন এবং কর্ম, তো ওখানে কুহেলিকা উপন্যাসটা পড়তে হইতেছিল। আমাকে যদি এমনি পড়তে হইতো আমি পড়তাম, কিন্তু কুহেলিকা উপন্যাস যখন কোর্সের জন্য পড়তে হইতেছে, আমি সত্য কথা পুরোটাই পড়ি নাই। আমি না পড়েও ওটা নিয়ে লিখছি, আমার নাম্বারও ভালো পাইছি, ঠিক আছে, বাট আমি এটা কখনো করতাম না যদি আমাকে এমনি বলতো। এদিক দিয়ে বেঁচে গেছি, আমি কোনোদিন আমার কোর্সের জন্য বইপত্র পড়তে হয় নাই। আমার মনে হয় এই জন্য ইন্টারেস্টটা রয়ে গেছে, মানে সাম হোমে সার্ভাইভ করে গেছি পড়াশোনার মানে বই পড়ার ব্যাপারটা। কারণ আমাকে আসলে কোনোদিনও এই ইয়ের জন্য মানে কি বলে নাম্বার পাওয়ার জন্য পড়তে হয় নাই, কিন্তু আনফর্চুনেটলি নাম্বার পাওয়ার জন্য যেসব জিনিসে পড়তে হয়েছে ওগুলোর প্রতি আমার মন এমনভাবে উঠছে, এখন আস্তে আস্তে আবার চাকরির প্রয়োজনে কিছু জিনিসে আবার যেতে হচ্ছে, ঢুকতে হতেছে, আবার শিখতে হচ্ছে। এখন যখন আমি নিজে নিজে সেম জিনিস পড়ি না, বা আমার এখন মনে আছে যে আমাদের যখন একটা ধর কোর্সের পরীক্ষা শেষ হয়ে যেত, শেষ হয়ে যাওয়ার পরে আমি আর আমার রুমমেট হচ্ছে গিয়ে আলোচনা করতাম। তো আমরা যখন বাইরে যেয়ে আড্ডা দিতাম, বাইরে যে আলাপ আলোচনা করতাম এআই নিয়ে, ভার্চুয়াল মেশিন নিয়ে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, আমরা খুব জোসভাবে হচ্ছে গিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। এটা হইতে পারে না। পরীক্ষার জন্য যখন পড়তে হতো তখন আমাদের এত বিরক্ত লাগতো। এবং আমি পার্সোনালি আমার অনেকগুলো কোর্স ছিল যে আমি যখন পরীক্ষার পরে যখন আমি এমনি একটু পাতা উল্টাইতাম, তখন আমার মনে হতো যে আগে পড়লে ভালো হতো। বাট আনফর্চুনেটলি কেন জানি পরীক্ষার পরে ওই সাবজেক্টটা পড়তে ভালো লাগতো, পরীক্ষার আগে আমার কখনোই পড়তে ভালো লাগতো না, কারণ ওই যে খুব প্রেশার লাগতো আর কি। সো এই হচ্ছে মোটামুটি ধরো যে বাংলাদেশ, নেদারল্যান্ডস, জাপান, পুরো আমাদের পডকাস্টে আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের পডকাস্ট ইজ নট এনাফ ফর ইচ অ্যান্ড এভরি বুক। কোনো বইয়ের জন্যই এনাফ না, আমাদের সবসময় রিকোয়েস্ট থাকবে যে আপনি বইটা পড়বেন। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে আমাদের এই বইটা নিয়ে যতক্ষণ কথা বললাম আমরা, ইজ অলমোস্ট বিন 1 hour, তো যতগুলো নোট ছিল চেষ্টা করছি ধরতে, বাট আমি যে জায়গাগুলো নোট নেই ওই জায়গাগুলো কিন্তু কম ইম্পর্টেন্ট না। সো দেখতে বইটা খুব চিকন চাকন লাগতেছে, বইটা খুব ছোটোখাটো মনে হচ্ছে যে ছোট্ট একটা বই, চিকন বই ভিতরে কী বা আছে। আমি শুধুমাত্র হাইলাইট করছি, তাতেই মোটামুটি দের লট অফ থিংস নাই। হাইলাইট করতে পারিনি এরকম অনেক জিনিস আছে, আর যেগুলো হাইলাইট করছে ওগুলোর মধ্যে অনেক কিছু ধরতে পারিনি। সো বেস্ট হয় আমি বলবো যে এখন যেহেতু আমরা সবাই একটা নতুন বাংলাদেশের দিকে আগাচ্ছি এবং সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছি টু বিল্ড
স্ট্রঙ্গার বাংলাদেশ, আমি বলবো যে বইটা আমাদের সবার পড়া উচিত এবং এডুকেশন সিস্টেমের উপরে নির্ভর না করে, এডুকেশন সিস্টেম কাজ করতেছে নিজেদের মতো, তারা আই রিয়েলি হোপ, আই রিয়েলি প্রে যে তারা তাদের মতো করে জিনিসটাকে প্রপার রিফর্ম করার চেষ্টা করবে এবং করবেও। আমরা আমাদের জায়গা থেকে পার্সোনাল লেভেলের জন্য অন্যান্য জিনিসগুলোর চর্চা শুরু করে দিই। জাপানে যে 3টা জিনিস খুব ইম্পর্টেন্টলি শেখানো হয়, যে হ্যালো বলবা, থ্যাংক ইউ বলবা, সরি বলবা, এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা ঘর থেকে শিখি। এটা কিন্তু স্কুল লাগে না। এক্স্যাক্টলি, ইভেন ফ্যামিলি ইজ স্কুল, ফ্যামিলিতেই তো, হ্যাঁ, সো ফ্যামিলি ইজ স্কুল, ইয়োর কি বলবো, সার্কেল ক্যান বি আ ইনস্টিটিউশন, সব কিছুই আসবে। সো শেখার ব্যাপারগুলো, ম্যানার থেকে শুরু করে, কমিউনিকেশন থেকে শুরু করে, এখন যে স্মার্ট ব্যাপার স্যাপারগুলো আসছে, আপনারা তো এনাফ ম্যাচিউর, এনাফ স্মার্ট এখন, সো এই ব্যাপারগুলো আস্তে আস্তে শিখতে থাকবেন। আপনাদের ভাই বোনই বলেন, ভাতিজা ভাতিজি বলেন, তাদেরকেও শেখানোর চেষ্টা করেন। আর যারা মোটামুটি, আমি বলবো যে আমাদের অডিয়েন্সের মধ্যে অফকোর্স এরকম মানুষ আছে যে যারা উড বি প্যারেন্টস বা হয়তো 1-2 বছর হয়েছে বাচ্চাদের বয়স, তারাও চেষ্টা করেন এই জিনিসগুলো দেওয়ার জন্য। আপনারাও যদি সেই, আবার আমরা নিজে যে কষ্ট করে আসছি, সেই কষ্টের মধ্যে তো যদি আমরা আমাদের ফিউচার জেনারেশনকে আবার ফালাই দিই, তাহলে আলটিমেটলি কোনোদিনই ওই প্রপারভাবে আমরা আমাদের নেশন বিল্ড করতে পারবো না। শুধুমাত্র ওই হাইয়েস্ট নাম্বার পেয়ে, আর ওই হাইয়েস্ট নাম্বার পাবে, তারপরে একটা কম্পিটিটিভ এক্সামে বসবে, ইঞ্জিনিয়ার হবে, তারপর আইদার গুগলে চাকরি করবে, নইলে হচ্ছে গিয়ে বিসিএস দিতে বসবে, ওইভাবে কোনোদিনও লাইফ হচ্ছে গিয়ে সাকসেসফুল হতে পারবে না, কিছুই হবে না, ওই সেম সার্কেলই ঘুরতে থাকবে। অ্যান্ড খুব বাজে একটা নিউজও চলে বাংলাদেশে যে আপনার অনেক রেজাল্ট হচ্ছে কিনে পাওয়া যায়, এই সেই ব্যাপার স্যাপার। সো আমাদের পডকাস্ট বা আমাদের পক্ষ থেকে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনার যেই জায়গাতে আপনি স্ট্রং, যে জায়গাতে আপনি কাজ করতে চান, সেই জায়গাটা আপনার নিজেই বিল্ড আপ করেন। বাংলাদেশ ইজ নট ইভেন এনাফ স্মার্ট কান্ট্রি যেটাতে আপনাকে এডুকেশন সিস্টেম আপনাকে পুশ করবে টু বি ইয়োর সেলফ, করবে না। সো নিজেই হইতে হবে আপনাকে, অনেক দিন টাইম লাগবে। এক্স্যাক্টলি। এবং এখন আমাদের হাতে, আমি এটা বলবো যে মানে এক্সকিউজ চাইলে বা উজুচার অনেক কিছু দেওয়া যায় যে এইটা পারে না, ওইটা পারে না। এখন আমাদের তো ইন্টারনেট, আমাদের সবচেয়ে বড় অস্ত্র যদি আমি বলি, ইন্টারনেট অ্যান্ড ফেসবুক। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে প্রত্যেকটা জায়গা প্রপার ইউটিলাইজ করে মানুষ যদি প্রপার কন্টেন্টের থ্রুতে মানুষকে একবার শেখানো শুরু করে, সস্তা মোটিভেশন বা সেম স্কিল যেটা ইংলিশ থেকে বাংলায় ডাব করে আমি স্কিল শেখাচ্ছি সেটা না, এই ধরনের থিওরিটিক্যাল জিনিসপত্রও হতে পারে, ম্যানার্স হতে পারে, এটিকেটস হতে পারে, ফিলোসফিক্যাল থিঙ্কিং হতে পারে। আমি হচ্ছে গিয়ে অনেকগুলো চ্যানেল দেখছি যারা হচ্ছে গিয়ে ফিলোসফিক্যাল কোশ্চেন ইন্ট্রিক করে, তারপরে কি বলবো, ওই মানে এরকম অনেক কিছু থাকে আর কি, ফিলোসফিক্যাল বা থিওরিটিক্যাল জিনিসপত্র মানুষের ভিতরে ট্রিগার করে। ওই সব জিনিসও যদি আপনি একটু ট্রান্সলেট করে বা নিজের মতো করে বুঝায়ে আপনি মানুষের কাছে কন্টেন্টের থ্রুতে পৌঁছান, তাহলেও কিন্তু একটা ভালো বাংলাদেশ গড়ার জন্য অনেকখানি কাজ নেওয়া যায়। কারণ এখন একদম আমি আমাদের অর্থনৈতিক স্কেলে বা সামাজিক স্কেলে যেসব মানুষের কথা বলি, একদম হায়ার স্কেল থেকে শুরু করে লোয়ার স্কেল সবার কাছে ইন্টারনেট আর ফেসবুকটা অন্তত আছে। সবার কাছে ওইভাবেই যদি আমরা কাজটা করি নিজেদের জায়গা থেকে, নিজেদের ফ্যামিলিকে শিখাইলাম, আর যে অস্ত্রটা আমাদের হাতে আছে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব ইউজ করে যদি আমরা অন্যান্য দেশের অন্যান্য মানুষকেও যদি আমরা একটু পুশ দিতে পারি, ক্যান বি আ গ্রেট থিং। এক্স্যাক্টলি। অ্যান্ড লাস্ট থিং যেটা আমি বলবো, সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের পর থেকে অ্যাটলিস্ট প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করবেন। আমাদের এখানে একটা ট্যাবু আছে, আমরা বিসিএসকারীদেরকে হচ্ছে অবজ্ঞা করি, এটা করবেন না। আপনার পাশে বিসিএস মানুষকে যেমন সম্মান করবেন, আপনার পাশে যদি কেউ ফ্রিল্যান্স করে তাকে সম্মান করবেন। কখনো প্রশ্ন তুলবেন না যে বাবর ভাই কেন 42 লাখ টাকা খরচ করে আপনার হচ্ছে যে এভারেস্ট জয় করছে, এই প্রশ্নটা করবেন না। কারো সাকসেসকে ওভারনাইট হচ্ছে জাজ করবেন না। জাস্ট একটা কাজ করেন, রেসপেক্ট রাখেন মানুষের প্রতি, যেই কাজই করুক, যেভাবেই করুক। যে বাচ্চাটা ফ্রিল্যান্সিং করে সেই মাসে 3 দিন কাজ করে 50 লাখ টাকা নাকি 50,000 টাকা কামাতে পারে, বাকি 27 দিন সে ঘুরতেই পারে, সেটা তার নিজের চয়েস। কেউ সরকারি চাকরি করে খুশি থাকতে পারে, সেটা নিজের চয়েস। আমাদের জাস্ট রিকোয়েস্ট থাকবে যে এই শিক্ষা ব্যবস্থায় যে পেশাই করুক, যে পেশায় সুখে থাক, তাকে সম্মান দেবেন আপনি। তাহলে দেখবেন যে প্রত্যেকটা পেশার মানুষই হচ্ছে একটা পায়োনিয়ার হয়ে উঠবে আমাদের এই সমাজে। আসলে এই ছিল আজকে আমাদের 3 ভুবনের শিক্ষা নিয়ে আমাদের পডকাস্ট, যেটার লেখক হচ্ছে তানজিনা ইয়াসমিন, তানবিরা হোসেন এবং রাখাল রাহা। সো আপনাদেরকে ধন্যবাদ। আর এই বইটা হচ্ছে শিশির প্রকাশনী থেকে সম্ভবত। সো এই হচ্ছে আজকের এপিসোড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু বি উইথ আস। থ্যাংক ইউ। টাটা।